তো এফটিটিএক্স এর আসলে মেইন পারপাসটাই হলো যে আপনার মানে ফাইবারের মাধ্যমে যে কোনো জায়গায় কানেক্টিভিটি প্রোভাইড করাটাই হলো আসলে এফটিটিএক্স এর মেইন পারপাস। আর ফাইবারের মাধ্যমে যখন কানেক্টিভিটি প্রোভাইড করা শুরু হলো, তখন আপনার প্রথম দিককার দিকে আপনার অ্যাক্টিভ কানেক্টিভিটি দেওয়া হতো। অ্যাক্টিভ কানেক্টিভিটি হলো আপনার এমসি, আপনারা মিডিয়া কনভার্টার, যেটাতে আপনার একটা পেয়ার থাকে, ওয়ান সাইডে আপনার এ এবং আরেক সাইডে আপনার বি নামে দুইটা আর কি মিডিয়া কনভার্টার বসানো হতো, এবং সেখানে আপনার একদম ডেডিকেটেড ফাইবার প্রোভাইড করা হতো। ডেডিকেটেড ফাইবার প্রোভাইড করা হতো মানে হলো যে একটা ফাইবারের একটা কোর, সেটা একদম আপনার মানে আমার পপ প্রিমিজেস থেকে ক্লায়েন্ট প্রিমিজেস একদম ডেডিকেটেডলি প্রোভাইড করা হতো। এখন সেটা হলো আপনার অ্যাক্টিভ নেটওয়ার্ক লাইক দ্যাট। আপনারা এই যে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, সেখানে দেখেন এই জায়গায় যদি আমার পপ হয় আর এগুলো যদি আমার ক্লায়েন্ট এন্ড হয়, সেখানে দেখেন যে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমার ডেডিকেটেড ফাইবার মানে অপটিক্যাল ফাইবারের যে কোর, সেটা আসলে আমার প্রোভাইড করা লাগবে। তো এটার কিছু আপনার লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো এরকম টাইপের যে আহ, এটার কারণে আপনার বিশেষ করে যে আপনার পপ প্রিমিজেস মানে আপনার অফিস, সেখানে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনার একটা করে এমসি রাখা লাগতেছে। এখন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যদি আপনার একটা করে এমসি রাখা লাগে, সেই ক্ষেত্রে আপনি একবার চিন্তা করেন, আপনার ক্লায়েন্ট যে পপে আপনার ক্লায়েন্ট 1000 ক্লায়েন্ট, 1000 এমসি আপনার যদি পপে রাখা লাগে, পপের র্যাকে সেটা ম্যানেজ করা, সেটা পাওয়ার ম্যানেজ করা, প্লাস হলো সেটা আসলে মার্ক করে রাখাটা, ওয়ে মোডটা, প্লাস হলো আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য ডেডিকেটেড ফাইবার আপনার প্রোভাইড করা লাগতেছে, সেটাও কিন্তু আপনার জন্য ওয়ে মোর কস্টলি। মানে বিজনেসে আসলে আপনার জন্য প্রফিটেবল না। বিশেষ করে মানে আমাদের বাংলাদেশ বা এশিয়ার যে দেশগুলো আছে, সেগুলোতে আসলে পপুলেশন ডেনসিটি অনেক বেশি। তো সেখানে আসলে এটা আসলে ওয়াইজ না। দ্যাটস ওয়াই আপনার এই প্যাসিভ নেটওয়ার্কের যে আইডিওলজিটা, সেটা আসলে আসলো। এবং সেটা আপনারা যদি মানে একটু আপনারা ঘাটাঘাটি করেন, দেখতে পারবেন যে আসলে এফটিটিএক্স নেটওয়ার্কের যে ইমপ্লিমেন্টেশনে আসলে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে বেশিরভাগই হলো আপনার এশিয়ান কান্ট্রি লাইক জাপান, চায়না বা কোরিয়া, এবং বাংলাদেশ বা ইন্ডিয়া এদের অনেক বেশি। সেটা কিন্তু আপনার যদি আপনারা দেখেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে, সেখানে আপনার আহ, সুইডেন বা জার্মানি তারাই বা ইংল্যান্ড তারা আগে আছে, বাট অনেক দেশ আছে যারা আসলে ইমপ্লিমেন্টেশন একটু পিছিয়ে আছে, কারণ তাদের দেশের পপুলেশন ডেন্সিটি অনেক কম এবং বাসাবাড়ি অনেক দূরে হওয়াতে তারা আর কি সেটাতে আসলে পিছিয়ে আছে একটু। আর আপনি যদি নর্থ আমেরিকা কাউন্ট করেন, আপনারা দেখবেন যে সেখানে ইউএসএ বা ল্যাটিন আমেরিকার দেশগুলো এই প্যাসিভ নেটওয়ার্কিং যে সিস্টেমটা, সেখানে আহ, বেশ আগানো ইমপ্লিমেন্টেশন। এখন প্যাসিভ নেটওয়ার্কের ফান্ডামেন্টাল বিষয়টা হলো এরকম যে প্যাসিভ নেটওয়ার্কে আপনার কোনো ধরনের মানে পপ এন্ড এবং ক্লায়েন্ট প্রিমিজেস এই দুইটার মাঝখানে কোথাও আপনার কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই লাগে এমন কোনো ডিভাইস ইউজ করা হয় না। দ্যাটস কল্ড প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। এবং এর মাঝখানে যে আমরা কম্পোনেন্ট ইউজ করি, সেটা হলো আপনার স্প্লিটার মাধ্যমে আমরা স্প্লিট করি নেটওয়ার্ক। আমরা আস্তে আস্তে আগাইলে আপনারা আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে থাকবেন। কিছু জিনিস হয়তো বা আপনাদের কাছে এখন মনে হতে পারে যে ব্যাপারটা মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, তো সেটা আপনারা আস্তে আস্তে আরো পরে গেলে সেটা আপনারা ক্লিয়ার হবে না। আমরা স্লাইড আগাই, এটা দেখতে পারবেন আপনারা। এখানে আসলে আপনাদের ডেসক্রাইব করা হয়েছে যে আসলে প্যাসিভ নেটওয়ার্ক জিনিসটা কি, যে এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কে আমরা রাউটারের পরে ওএলটি বা ওএলটি নামে একটা ডিভাইস আমরা বসাই, সেটার সাথে রাউটারটা কানেক্ট করে ও সেই ওএলটির যে পন পোর্ট আছে, সেই পন পোর্টের সাথে ফাইবার কানেক্ট করে মাঝখানে স্প্লিটার দ্বারা স্প্লিট করে ক্লায়েন্ট প্রিমিজেসে ওএনইউ সাথে কানেক্টিভিটি বসানোর মাধ্যমে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করি, সেটা হলো আপনার প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক সিস্টেম। এখন ওএনইউর কাজটা হলো কি, আসলে ওএনইউ ক্লায়েন্ট এন্ডে থাকে, সেখানে আপনার আমাদের যে বাসা বাড়িতে যে আমাদের রাউটার গুলো আছে বা ওয়্যারলেস যে রাউটার গুলো আছে, সেখানে কিন্তু আসলে আমাদের অপটিক্যাল যে প্যাচ কোড, সেটা আসলে কানেক্ট করার মতো কোনো পোর্ট থাকে না। তো আমাদের ওখানে কানেক্ট হওয়ার প্রসিডিউরটা হলো ইউটিপি কেবলের মাধ্যমে, আর যে 45 কানেক্টরের মাধ্যমে আমরা কানেক্ট হই। তো অপটিক্যাল রেজাল্টটাকে আপনার ইলেকট্রিক্যাল যে ডেটাতে
কনভার্ট করার জন্য আসলে ওএমই কাজ করে থাকে। আরো কিছু সার্ভিস সে প্রোভাইড করে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। আপনারা যদি নেক্সট ডায়াগ্রামটা দেখেন, আমি যেটা বলছিলাম যে স্প্লিটার। এখন দেখেন এই জায়গায় আমার যদি অফিস হয় বা পপ প্রিমিসেস হয়, সেখান থেকে দেখেন ওএলটির সাথে ধরে নিলাম আমরা একটা প্যাচ পোর্ট কানেক্ট হয়ে সেটা কিন্তু স্প্লিটারে আসছে। সেই স্প্লিটারের সাথে মানে যখন কানেক্টিভিটিটা হলো কোরের, সেটা কিন্তু স্প্লিট হলো, একাধিক একাধিক করে আপনি স্প্লিট করতে পারতেছেন, এবং সেই একাধিক পোর্ট থেকে আপনি আবার আরেকটি স্প্লিটারে যাওয়ার পরে সেখানে আরেকটি স্টেপে, সেকেন্ড স্টেপে আপনি কিন্তু স্প্লিট করে আপনার ক্লায়েন্টের বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারতেছেন। ফলে কি হচ্ছে, আপনার কিন্তু একদম পপ থেকে ক্লায়েন্ট এন্ড পর্যন্ত ডেডিকেটেড কোর লাগতেছে না। আপনি কিন্তু একটা কোরের উপরে আপনার অনেকগুলো ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিতে পারতেছেন। শুধু তার যে ড্রপ কেবল, মানে বাসা থেকে লাস্ট স্পিকার থেকে তার বাসা পর্যন্ত যে কেবলটা, সেটাকে ড্রপ কেবলটা বলে। হ্যাঁ, তো ওই ড্রপ কেবলটা আপনার লাগতেছে ডেডিকেটেড, এবং সেটা আমরা কম ডিস্টেন্স, সেটা আপনার লাইক 300 মিটার, বেশিরভাগ আইএসপি সেটা 300 মিটারের বেশি হয় না। তো ফলে আপনার যে কোরের যে কস্ট, মানে ফাইবারের যে কস্ট, সেটা কিন্তু আপনার কমে আসতেছে, এবং আপনি ইজিলি ম্যানেজ করতে পারতেছেন। কেন? আপনার পপ প্রিমিসেসে যে জায়গায় আপনার 1024, মানে 1000 ক্লায়েন্টের জন্য যদি আপনার 1000 এমসি লাগতো, সেখানে কিন্তু আপনার একটা জিপন ওএলটি যদি থাকে, সেটা কিন্তু একটা সুইচের সাইজের একটা ডিভাইস, সেটা কিন্তু আপনার এই 1024টা পর্যন্ত ক্লায়েন্ট সে কিন্তু ম্যানেজ করতে পারতেছে। তো সুতরাং আপনার পপে পাওয়ার কনজাম্পশন থেকে শুরু করে র্যাক মেনটেন করাও কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আপনার A1 বলতে অ্যাক্টিভ নেটওয়ার্ক, অ্যাক্টিভ অপটিক্যাল নেটওয়ার্ক, এবং পন বলতে প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক বোঝানো হয়েছে। এখানে মেইনলি দুটার ডিফারেন্সটা আর কি ডিসকাস করা হয়েছে। এখন এই জায়গাতে আমরা, মানে যেটা আমি আগেও বললাম যে অ্যাক্টিভ নেটওয়ার্কের ক্ষেত্রে লিমিটেশন হলো আমার এমসি অনেকগুলো থাকতেছে আমার পপ প্রিমিসেসে, সেটা ম্যানেজ করা পসিবল না কাইন্ড অফ। প্লাস হলো পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, র্যাক ম্যানেজ করাও অনেক টাফ, আবার আমার ফাইবারও লাগতেছে বেশি। কিন্তু আমার প্যাসিভ নেটওয়ার্কে এই জিনিসটা আমার লাগতেছে না। আমার প্যাসিভ নেটওয়ার্কে আমি জাস্ট একটা ওয়েলটে দিয়ে সেই জিনিসটা সলিউশন করতে পারতেছি। সেকেন্ডারি যে ব্যাপারটা, সেটা হলো যে আমার ফাইবারও কম লাগতেছে। এর মানে এই না যে আসলে প্যাসিভ নেটওয়ার্কে সবকিছুই আপনার অ্যাডভান্টেজেস, হ্যাঁ, ডিমেরিটস নাই বা ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন নাই, তা না। লিমিটেশন আছে, যে আসলে আমরা প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কের মাধ্যমে 20 কিলোমিটারের বেশি, ইউজুয়ালি 20 কিলোমিটারের বেশি আমরা বেড, মানে স্ট্যান্ডার্ড যে সার্ভিস, সেটা আসলে প্রোভাইড করতে পারি না। দ্যাটস ওয়াই আমি শুরুতেই বলেছিলাম যে ডেন্সলি পপুলেটেড যে সিটি গুলো আছে বা দেশগুলো আছে, সেই জায়গায় আসলে প্যাসিভ নেটওয়ার্কটা আসলে পপুলার হওয়ার পিছনে এটা একটা মেইন কারণ। কারণ আমরা যদি ঢাকার দিকে চিন্তা করি, ঢাকার মতো সিটি গুলো যারা মানে ক্রাউডলি সিটি, সেখানে কিন্তু আসলে আপনার লাগতেছে না 20 কিলোমিটারের বেশি একটা ওয়েলটিকে কাভারেজ দেওয়া। আপনার 20 কিলোমিটারের ভিতরে আপনি অনেক, মানে আপনার সার্ভিস যে গ্রাহক আছে তাদের কিন্তু আপনি অনেক পেয়ে যাচ্ছেন। ফলে আপনি এইভাবে কিন্তু আপনার পপের যে ফরমেশন সেটা সাজাতে পারতেছেন। দ্যাটস ওয়াই প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কটা আসলে ওভারলি যে ক্রাউডেড বা মানে পার্শিয়ালি ক্রাউডেড যে সিটি গুলো আছে সেগুলোতে বেশি পপুলার। তো এই প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক যে সিস্টেমটা আছে, সেটাকে আসলে সেই নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক কম্পোনেন্ট আমরা ইউজ করি। যদি আমরা দেখি এখানে, যে এই যে এটা হলো একটা ওয়েলটি, এটা একটা ওয়েলটি, এটা দেখেন এই পার্টটা, এই পোর্শনটুকু হলো আপনার আপলিঙ্ক। এই পোর্শনটুকু আমরা এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন। জি দেখতেছি ভাইয়া। ওকে, আকিব ভাই, আপনার সাইড থেকে একটা সাউন্ড আসতেছে, এটা হয়তো রিফ্লেক্ট করে অথবা কোনো একটা ওকে, সাউন্ড। সরি, এখনো কি সাউন্ড আসতেছে? না, এখন ঠিক আছে। Okay. বলবেন আপনারা, যদি সাউন্ডে কোনো ইস্যু হয় আপনারা বলবেন, না হলে তো আমি আসলে বুঝতে পারবো না। বলবেন, ফিডব্যাক দিবেন। তো এখানে দেখেন আপনারা এই যে ওএলটির এখানে আমরা ইথারনেট পোর্ট দেখতেছি আপনার 2 2 2 4 4, আর 4 হলো 8টা। আর এখানে আপনারা দেখতেছেন যে 4টা আপনার আছে মডিউলার, মানে এসএপি পোর্ট। আর এখানে দুইটা যে পোর্ট আছে, একটা হলো অক্স পোর্ট মানে অক্সিলারি পোর্ট, আর একটা হলো আপনার কনসোল পোর্ট। আর এখানে আপনারা দেখতেছেন যে আপনার যে মডিউলার যে পোর্ট গুলো আছে, সেগুলো হলো আসলে আপনার পন পন পোর্ট, সেগুলো হলো আপনার পন পোর্ট।
তো আপলিঙ্ক পোর্টটা আসলে ইউজ হয় রাউটারের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য। এই ইথারনেট পোর্ট গুলো, যে আপলিঙ্কের যে ইথারনেট পোর্ট গুলো আছে সেগুলোর ক্যাপাসিটি হলো 1G। তো আপনি যদি আপনার রাউটারের সাথে কানেক্ট করতে চান 1G ক্যাপাসিটিতে, সেই ক্ষেত্রে আপনি এগুলোতে কানেক্ট করুন। আপনার যদি মনে হয় যে না আপনার ক্যাপাসিটি আরো বেশি দরকার, সেই ক্ষেত্রে 10G পোর্ট আছে, আপনি 10G কানেক্টিভিটি করতে পারেন আপনার রাউটারের সাথে। ইভেন আপনার যদি আরো বেশি লাগে, সেই ক্ষেত্রে আপনি এলএসটিপি করে আপনি আরো বেশি ক্যাপাসিটি বাড়াতে পারেন। আর যে পন পোর্ট আছে, পন পোর্টে পন মডুলার লাগানোর মাধ্যমে সেটার সাথে আমরা যে আমাদের অপটিক্যাল ফাইবার, সেটা প্যাচ করে এলসি প্যাচ কোডের মাধ্যমে কানেক্ট করে, এসসি প্যাচ কোডের মাধ্যমে কানেক্ট করে সেটা আমরা আপনার মডুলের সাথে কানেক্ট করি, এবং সেটা থেকে সেটা চলে যায় আমাদের বাইরে, এবং স্পিডের সাথে মানে এই যে দেখেন আপনারা এই জায়গাটা স্প্লিটার আছে, স্পিডের সাথে কানেক্ট হয়ে মাল্টিপল মানে সিঙ্গেল ইনপুট ঢুকে মাল্টিপল আউটপুটে সেগুলো বের হয়। এটার মেইন কাজই হলো স্প্লিট করা। দেখেন আপনারা এই জায়গায় একটা সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট, তো একটা পন মডুলার থেকে এসে এই প্যাসপোর্টে লাগে, সেখান থেকে আপনার একটা স্পিডারের থ্রু মাল্টিপল আপনার করে বের হয়, সেটা মাল্টিপল ডিস্ট্রিবিউশন হয়। এবং স্পিডারের ভিতরে আসলে তেমন কিছুই নাই, সেখানে জাস্ট মিরর আছে, মিররের একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট থাকে। দ্যাটস ওয়াই লেজারটা ঢোকার পরে সেটা মাল্টিপল ভাবে মাল্টিপল অ্যাঙ্গেলে আপনার ডিভাইডেড হয়। এখন এই মাল্টিপল ডিভাইডেড হওয়ার যে বেনিফিটটা আমরা পাচ্ছি, তার আবার কিছু আপনার লিমিটেশন ক্রিয়েট হয়। সেটা হলো যে যখন স্প্লিট হয় তখন কিছু নয়েজ হয়, দ্যাটস ওয়াই আপনার কিছু নেগেটিভ লেজারের সৃষ্টি হয়। তারপরে আমরা যে আস্তে আস্তে আমরা ক্যালকুলেশনটা দেখবো। নেক্সট যে কম্পোনেন্ট আছে সেটা হলো আপনার ইথারনেট মডিউলার। আপনারা হয়তো অনেকেই জানেন, এগুলো চিনেন। ইথারনেট মডিউলারের পারপাসটা হলো আগে বা এখনো দরকার আছে, যদি আমি আমার এসএসপি যে পোর্ট আছে সেই পোর্টটার সাথে যদি আমার রাউটার যদি আমি কানেক্ট করতে চাই ইউটিপি কেবলের মাধ্যমে, সেক্ষেত্রে আমার এই মডিউলারটা ইউজ করা লাগে। এরপরে হলো দেখেন আমরা ওএনইউ দেখতে পাচ্ছি। ওএনইউ দেখতে পাচ্ছি এই জায়গায় লাস্ট এন্ডে আমরা ক্লায়েন্ট ইমেজে এই ওএনইউ জিনিসটা ব্যবহার করে থাকি। ওএনইউ আপনারা যদি খেয়াল করেন, ওএনইউ এই যে নীল কালারের যে পোর্টটা আছে এই জায়গায় আসলে আমার এসপি যে মডিউলার আছে সেটা এই জায়গায় কানেক্ট হয়। আর এই জায়গায় যে ইথারনেট মানে সেটা আর কি আমার বাইরে থেকে আসে, এসে এটার সাথে কানেক্ট হয়। আর যে হলুদ কালারের যে দেখতেছেন RJ45 কানেক্টরটা, সেটা ইউটিউব কেবলের মাধ্যমে আমাদের রাউটার বা পিসি বা ল্যাপটপ সেটার সাথে কানেক্ট হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা এসপি মডিউলার, আর এখানে আমরা ডুয়েল কোরের একটা এলসি মডিউলার দেখতে। এগুলো আমাদের আসলে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের আমাদের এই জিনিসগুলো বেসিক কম্পোনেন্ট দরকার হয়। এখন আমরা যদি ওএলটি যে টাইপ অফ ওএলটি মানে ওএলটি ডিভাইসটা, এই প্রযুক্তিটা অনেক আগে থেকেই কাজ করা হয়েছিল আপনার বিশেষ করে চায়না এবং জাপানে। আমাদের দেশে কাইন্ড অফ দেরি করে আসছে, বাট আমাদের দেশে আমরা ইপন ইউজ করা হয়েছে, আমাদের এখন জিপন চলতেছে। বাট এর আগে প্রথমে আপনারা যদি দেখেন হিস্টোরিটা, যে 1990 থেকে 1996 সালে আপনার এই পন পন জাস্ট পন নামে একটা আপনার সিস্টেম ক্রিয়েট করা হয়েছিল, যেখানে তারা 54 এমবির মতো ডেটা পাস করেছিল এই প্যাসিভ নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে। খুবই কম, কিন্তু ওই সময়ের তুলনায় অনেক বেশি। দেন সেকেন্ডারি আপনারা দেখেন যে 1996 থেকে 2000 সালের মধ্যে এই এপন, যার ক্যাপাসিটি ছিল 155 এমবি, সেটা ব্যবহার হতো। তারপর আসলো বিপন 2000 থেকে 2004 সাল, সেটা আপনার 622 এমবি তার ক্যাপাসিটি ছিল। 2004 সাল থেকে 6 সাল ডেভেলপমেন্ট টাইম, সেখানে ইপন ছিল, ইপনের ক্যাপাসিটি হলো আপনার 1.25 জিবি। এবং 2006 থেকে 2008 সাল লাগলো ডেভেলপ করতে জিপনের, সেটা হলো 2.5 জিবি। এখন এই জায়গায় যে 1.25 জিবি বা 2.5 জিবি, এটা কিন্তু ডাউন স্ট্রিম ক্যাপাসিটি, কিন্তু আপস্ট্রিম ক্যাপাসিটি না। পন সাইডের এটা কিন্তু পনের ক্যাপাসিটি, নট আপলিঙ্কের ক্যাপাসিটি। আপলিঙ্কের একটা প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর শিওর। যে পন তো মানে জীবনে তো 4টা পোর্ট থাকে পন পোর্ট না 4টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 8টা থাকতে পারে, 16টা থাকতে পারে, 32 যেটা থাকতে বলছে পারে। এটা কি পার পোর্টে 2.5 জি করে? ওকে, হ্যাঁ, গুড কোশ্চেন। এটা হলো পার পন পোর্টের ডাউন স্ট্রিমের 2.5 জিবি ক্যাপাসিটি। পার আপনার ডাউন স্ট্রিমে পার পোর্টের ডাউন স্ট্রিমের ক্যাপাসিটি হলো 2.5 জিবি। আপ স্ট্রিমের আপনার ক্যাপাসিটি হলো একটা পন পোর্টের, তার হলো আপনার জিপনের ক্ষেত্রে 1.5 জিবি, আর ইপনের ক্ষেত্রে 1 জিবি। তো আমরা আরেকটু আগাই।
দেখতে পারবো আমরা। এখানে আসলে একটু ইলাবোরেটলি ডিসকাস করা হয়েছে যে ডিপন, ইপন, জিপন, 10G-PON এগুলোর আসলে ডিফারেন্সটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপনের ক্ষেত্রে ডাউন স্ট্রিমের ক্যাপাসিটি ছিল 622, আপ স্ট্রিমের ছিল 155। এবং আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই প্যাসিভ নেটওয়ার্ক সিস্টেমে দুইটা আপনার ওয়েভলেন্থ ইউজ করা হয় ফর ট্রান্সমিশন। সেটা হলো যে ডাউন স্ট্রিমের জন্য, লাইক আপনার ওয়েলটি থেকে ওয়েনুতে ট্রান্সমিট, সেইটাকে আমরা ডাউন স্ট্রিম হিসেবে কাউন্ট করি। সেটার আপনার ওয়েভলেন্থ হলো 1490। আর ওয়েনু থেকে বা ক্লায়েন্ট প্রিমিটিভ থেকে যে আমাদের ওয়েলটিতে যে রেসপন্সটা আসে বা ট্রান্সমিশনটা আসে, সেটা হলো আপনার 1390 ন্যানোমিটার। তো আপনারা দেখতে পারতেছেন বিপনের ক্ষেত্রে ডাউন স্ট্রিমে ছিল 622, আর হলো আপস্ট্রিমের জন্য 155। ইপনের ক্ষেত্রে সেটা ডাউন স্ট্রিমে 1 গিগাবিট, আর আপস্ট্রিমের জন্য হলো আপনার সরি, এই জায়গায় টাইপিং মিস্টেক আছে একটা, এই জায়গায় হবে 1.5 গিগাবিট। হ্যাঁ, এখানে হবে 1.5 গিগাবিট। আর আমি একটু কারেকশন করে নেই, একটু টাইপিং মিস্টেক। ডাউন স্ট্রিমের জন্য হবে 1.5, আর আপস্ট্রিমের জন্য হলো 1। আর আপনি যদি জিপনের দিকে খেয়াল করেন, জিপনের হলো ডাউন স্ট্রিম হলো 2.5 এবং আপস্ট্রিমের জন্য 1.25। আর 10G-PON যেটা আছে সেটার ক্ষেত্রে হলো আপনার 10 গিগাবিট, সেটা হলো তার ডাউনস্ট্রিম ক্যাপাসিটি। এবং আপনার আপস্ট্রিমের জন্য হলো আপনার 1/10 গিগাবিট। এখন WDM-PON যেটা আছে সেটা আসলে আপনারা মেইনলি ইউজ করা হয় যে বিভিন্ন জায়গায় যে মাস্কিং আছে, মাস্কিং এর যে সার্ভিসটা প্রোভাইড করা হয়। আপনারা মাস্কিং সম্বন্ধে আপনারা পরিচিত কিনা আমি সেটা জানি না, বাট মাস্কিংটা যদি আমি টাচ করতে চাই, একটু বলতে চাই, সেটা হলো এরকম টাইপের ব্যাপারটা যে সাধারণত এটা বেশি ইউজ হয় যখন আমরা এনটিটিএন সাথে কানেক্ট হই। এনটিটিএন সাথে যখন আমরা কানেক্ট হই, এনটিটিএন যদি আমাকে একটা কোর দেয়, একটা জাস্ট আমাকে যদি একটা কোর দেয়, আর ওই জায়গাতে আমার মাল্টিপল কোর সে প্রোভাইড করতে পারতেছে না বা আমি নিতে চাচ্ছি না, কিন্তু আমার এদিকে যে ধরেন সাপোজ আমার একটা পপ আছে মতিঝিল, আর একটা পপ হলো আমার গুলশান। এখন গুলশানের যে আমার রাউটারটা আছে তার সাথে আমি মতিঝিলের রাউটারটা কানেক্ট করব এনটিটিএন থ্রুতে, এনটিটিএন ব্যাকবোনের মাধ্যমে। কিন্তু আমার মতিঝিলের যে পোর্ট ক্যাপাসিটি আছে, লাইক ধরেন যে এক একটা 10G পোর্ট আছে, আর গুলশান সাইডেও আমার 10G কয়েকটা পোর্ট আছে, কিন্তু আমার ক্যাপাসিটি দরকার লাইক 30G বা 40G। এখন আমি 4টা পোর্টকে এলএসটিপি করলাম, আবার এদিকের 4টা পোর্টকে আমি এলএসটিপি করলাম। এখন এই 4টা পোর্ট আমি এলএসটিপি করলাম, কিন্তু আমি যে আমাকে এনটিটিএন যে আমাকে ব্যাকবোনটা দিচ্ছে সেটা তো সিঙ্গেল কোড। এই সিঙ্গেল কোডটাকে আমি কিভাবে এই পাশে 4টা পোর্টের সাথে কানেক্ট করব আর ওই পাশে 4টা পোর্টের সাথে কানেক্ট করবো, তখন আর কি মাস্ক ব্যবহার করা হয়। এই মাস্কটা আসলে আপনার 4টা পোর্টের সাথে মাস্কের 4টা পোর্ট কানেক্ট হয়, হয়ে একটা সিঙ্গেল পোর্টের সাথে এনটিটিএন এর ব্যাকবোনটা কানেক্ট হয়। অপোজিট যে সাইডটা আছে সে জায়গায় ভাইস ভার্সা কানেক্ট হয়, ফলে একটা মাস্ক যখন ট্রান্সমিট করে ওই পাশের মাছটা ডিমাস্ক করে, এবং এই পাশের যে মাছটা আবার যখন ট্রান্সমিট করে এই পাশের মাছটা তখন আবার সেটা ডিমাস্ক করে। এটা হলো আপনার ওই মানে WDM-PON এর বেসিক ফান্ডামেন্টাল অপারেশন। এখন আমরা ওয়েনুতে চলে আসি। তো ওয়েলটে যেমন আমরা অনেকগুলো টাইপ দেখলাম, যে এপন, বিপন, ইপন, জিপন। তো ওয়েনেরও সেম টাইপ আছে, ইপন, জিপন এবং এক্সপন। তো ইপন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ইপন ওয়েনুটা আসলে ইউজ হয় ইপন ওয়েলটির সাথে, জিপন ওয়েনুটা ইউজ হয় জিপন ওয়েলটির সাথে। কিন্তু এক্সপন যে ওয়েনুটা আছে সেই ওয়েনুটা আসলে ব্যবহার করা যায় আপনার জিপনের সাথেও, এবং ইপন দুই পাশেই আপনি ব্যবহার করতে পারবেন। যখন ইপন থেকে জিপন ট্রানজিশনটা শুরু হলো, তো অলরেডি তো সবারই ইনভেস্ট করা আছে ইপনের, একটা হিউজ পরিমাণের ইপনে ওয়েনু বা ওয়েলটি ইমপ্লিমেন্ট করা আছে। তো হঠাৎ করে এই ট্রানজিশন যে জিপনে ট্রানজিট যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটা টাইমে যাতে গ্যাপ না হয় বা ইনভেস্টমেন্ট যাতে ক্যাপাবিলিটি তারা আসলে কন্টিনিউ করতে পারে এবং আইএসপি দের যাতে যাতে সুবিধা হয়, সেই জন্য আর কি ম্যানুফ্যাকচারাররা আপনার এক্সপনটা ইন্ট্রোডিউস করলো, যাতে আপনার এটা আপনি ইপন ইউজ করতে পারেন, জিপন ইউজ করতে পারেন। আর যে কনফিগারেশন এবং মাল্টি ইউজিবিলিটির উপর ডিপেন্ড করে ওই হলো আপনার এসজিইউ আর হলো এসইসিউ, হোম গেটওয়ে ইউনিট, আর এটা হলো আপনার আহ, আপনার সিঙ্গেল ফ্যামিলি ইউনিট। এই দুইটা হলো আপনার অন্য টাইপ কনফিগারেশন বা মাল্টি ইউজিবিলিটির ভিতরে উপর ডিপেন্ড করে এই দুইটা টাইপে ভাগ করা হয়েছে।
এখন বলতে পারেন যে ভাই আসলে এই জায়গায় কনফিগারেশন বা মাল্টি ইউটিলিটি কি বোঝানো হয়েছে। এই জায়গায় আসলে আপনার যে নর্মাল যে ওয়েনু আমরা সাধারণত বাসা বাড়িতে আমরা দেখি, সেটা আসলে এসিপি ওয়েনু। এটার কাজ জাস্ট হলো আপনার কনভার্ট করে, আপনার অপটিক্যাল লেজারকে কনভার্ট করে সে আপনার ইলেকট্রিক্যাল লেজারে কনভার্ট হয় এবং ওএলটির সাথে সে কমিউনিকেট করে সে ক্লায়েন্টকে এসে ডাউনলোড এবং আপলোড এটা করতে সে সহায়তা করে। এবং ক্লায়েন্টের যে বিভিন্ন প্রোটোকল দরকার হয়, টিসিপি, ইউডিপি, মাল্টিকাস্ট, যেগুলো যেগুলো দরকার হয় সেগুলো ট্রান্সমিশনের ক্ষেত্রে সবগুলো এটা প্রোভাইড করে। এসডিওএনইউ কোনটা? এসডিওএনইউ যেটা আসলে আমরা রাউটারের মতো কনফিগার করি। সহজ বাংলা ভাবে যদি বলতে হয় সেভাবে বলতে হলে কিন্তু হলো আপনার রাউটারের মতো আমরা যেভাবে কনফিগার করি সেটা হলো এসডিওএনইউ। এবং এইটা আপনার ওয়াইফাই থাকতে পারে, মানে মাল্টিপল সার্ভিস থাকে এগুলোতে, সাধারণত ওয়াইফাই থাকতে পারে, সেটাতে আপনার আইপিটিএসপি পোর্ট থাকতে পারে। হ্যাঁ, তো মাল্টিপল যখন সার্ভিস আমরা ওটা ওএনইউর মাধ্যমে দিতে চাই অ্যাপার্ট ফ্রম দা অপটিক্যাল লেজার কনভার্সন, তখন এসডিওএনইউ ব্যবহার করা হয়। এবং আপনার এই জায়গাতে এসজিও এবং এসিপিউ যদি ক্যাপাবিলিটি আপনারা কখনো চেক করেন দেখতে পারবেন যে এসিপিউর নেটিং ক্যাপাবিলিটি নাই, রাউটিং ক্যাপাবিলিটি নাই, কিন্তু এসজিওর রাউটিং ক্যাপাবিলিটি আছে, নেটিং ক্যাপাবিলিটি আছে। আপনার যেমন বললাম যে এসিপিউ কনফিগার কিন্তু করি আমরা ওএলটিতে, আমরা কিন্তু ওএনইউতে কনফিগার করি না, আমরা এসিপিউর ক্ষেত্রে ওএলটিতে কনফিগার করি। আর এসজিওর ক্ষেত্রে আমরা কনফিগারটা করি কিন্তু সরাসরি ওই ওএনইউতে, লাইক আমরা নর্মাল টিপি লিঙ্ক রাউটার যেগুলো আমরা কনফিগার করতে হবে কাইন্ড অফ সেরকম ভাবে। এবং এসিপিউ TR09 সার্ভিস থাকে না, এসডিও TR09 সার্ভিস থাকে। প্লাস হলো আপনার যে এসিপিউর ক্ষেত্রে আপনার ওএমসি সার্ভিসটা থাকে, কিন্তু এসডিও সেটা ক্যাপাবিলিটি নাই। এখন নাই ওএমসিআই সার্ভিসটা হলো এরকম একটা জিনিস যে, যদি আমি আপনাদের এক্সপ্লেইন করি ব্যাপারটা এরকম, যখন আমরা একটা ওয়েলটি কানেক্ট করি, একটা ওয়েলটির সাথে যখন ওয়েনু কানেক্ট করি তখন কি করে, ওয়েনুর একটা প্রোটোকল আছে পিলম না, PLOAM, ঠিক আছে? সেই পিলমটা হলো একটা প্রোটোকল যেটা আসলে খুবই ছোট, হ্যাঁ, খুবই ছোট মেমোরি কনজাম্পশন এবং খুবই ছোট বিট ইউজ করে, সবচেয়ে ছোট বিট হ্যাঁ, ইউজ করে। হ্যাঁ জি, শব্দ আবার আসতেছে। শব্দ আসতেছে? এখনো কি শব্দ আসতেছে? হ্যাঁ, এই যে মাঝে মধ্যে আসতেছে। আপনি কি ও, ভোল্ট একবারে ই করে আজ দিবেন? থেকে কে কথা বলে এমন মনে হচ্ছে। সারাউন্ডিং সাউন্ড আসতেছে? হ্যালো, জি ভাই, সাউন্ড আসতেছে। এখনো এখন সাউন্ড তো আসতেছে? এখন আসতেছে। সাউন্ড আসছে। তো যেটা বলতেছিলাম আমি, পিলম সবচেয়ে ছোট আপনার সবচেয়ে স্মলেস্ট বিট ইউজ করে একটা প্রোটোকল। তো এটা আসলে মেইন পারপাসটা হলো এরকম, যখন আপনি একটা ওয়েনু কানেক্ট করেন, সেই ওয়েনুটা যখন তার লেজার মানে ওয়েলটি থেকে লেজারটা সে রিসিভ করে এবং সে ফিডব্যাক দেয়, তখন ওয়েলটিতে সে একটা জায়গা নেয়, সে ওয়েলটির একটা জায়গা নেয় ওয়েলটির ওই পনে, সে তার ম্যাকের মাধ্যমে সে বলে যে আমি তোমার সাথে কানেক্টেড। তো সবচেয়ে কম সবচেয়ে কম আপনার এই বিট হওয়ার পিছনে মেইন কারণটা হলো যে যে কোনো অবস্থাতেই মানে জাস্ট কানেক্টিভিটি, জাস্ট মানে একদম মিনিমাল ভাবেও যদি তারা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারে, সেক্ষেত্রে ওএলটি জানতে পারে তার সাথে কে কানেক্টেড হয়েছে। এই জন্য দেখবেন আপনারা অনেক সময় হয়তো যারা কেউ আইএসপি তে চাকরি করেন তারা হয়তো জানতে পারেন, এই সিচুয়েশন দেখতে পারে এরকম যে লেজার অনেক হাই থাকলে ওএনইউতে লস লাইট জ্বলে, কিন্তু ঠিকই ম্যাকটা আপনার মানে ওএলটিতে এসে পড়ছে এবং দেখাইতেছে যে ওএনইউটা ডাউন। ওর যদি ডাউনই হয় সে কিভাবে তাহলে এই জায়গায় কানেক্টেড হয়ে গেল, এই জায়গায় কিভাবে তার ম্যাকটা চলে আসলো? কারণ আমি যে বললাম যে ফিলমের অনেক অনেক একটা স্লাইটেস্ট পরিমাণ বিট বা ডাটা ট্রান্সমিট হতে পারলেই সে এই জিনিসটা অ্যাক্টিভ করতে পারে। তো এই একটা বিষয়। আর তো পিলমের মাধ্যমে কানেক্ট হওয়ার পরে ওএলটির সাথে ওএনইউর কমিউনিকেশন এস্টাবলিশড হয়, ওএনইউ একটা প্লেস নেয় তার ওএলটির ফোনের যে আপনার ম্যাক টেবিলটা আছে সেখানে সে একটা প্লেস নেয়। কিন্তু আপনার যেটা বলতেছিলাম, সরি, এসএফইউ তে আমাদের যে ওয়েনু কনফিগার করা লাগে না, কিন্তু এইচজিও তে যে ওয়েনু কনফিগার করা লাগে তার পিছনে একটি মেইন কারণ হলো যে এসএফইউ তে ওএমসিআই প্রোটোকল ইউজ মানে সাপোর্ট করে, কিন্তু এইচজিও তে ওএমসিআই প্রোটোকল
সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই আমি যখন ওএলটিতে ওইনু কনফিগার করি, সেই কনফিগারেশনটা যখন পিলোমের মাধ্যমে ওইনু কানেক্ট হয়, ওএলটি কিন্তু সেই কনফিগারেশনটা তাকে পাঠায় দেয় যে এই নাও তোমার কনফিগারেশন, এখন থেকে তুমি এভাবে বিহেভিয়ার করবা। এই ওএমসিআই প্রোটোকলের মাধ্যমে সেই কনফিগারেশনটা তার কাছে পৌঁছে যায়। আর এসজিও ওইনুতে ওএমসিআই না থাকার কারণে আপনার ওএলটি থেকে সেই কনফিগারেশনটা তার কাছে যায় না। সুতরাং তাকে কনফিগার করতে গেলে আপনার তার সাথে কানেক্ট হয়ে তাকে আপনার কনফিগার করা লাগবে। এবং আরেকটা জিনিস, আপনি মনে করেন যে গুলশান একটা আপনার অফিস আছে, গুলশানের কোনো ক্লায়েন্টকে আপনি একটা এসিপি ওইনো দিলেন, সেই ওইনোটা দেওয়ার পরে আপনার গুলশান সাইডের অফিস থেকে গুলশান ওয়েলটিতে কনফিগার করে দেওয়া হলো, সেই ক্লায়েন্ট সার্ভিস পেলো, সার্ভিস পাওয়ার পরে ওই ক্লায়েন্ট মনে করেন ডিসকন্টিনিউ দিল, আপনি সেই ওয়েনটা নিয়ে আপনি লাগাই দিলেন, গুলশান থেকে নিয়ে সেটা আপনি বনানি লাগাই দিলেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ওয়েনোর কনফিগারেশন রিসেট দেওয়া লাগতেছে না, কারণ কি কনফিগারেশন আছে কিন্তু আপনার ওয়েলটিতে, ওয়েনোতে না। দ্যাটস ওয়াই আপনি যখন ওই ওয়েনোটা অন্য একটা ওয়েলটিতে কানেক্ট করছেন, সেই ওয়েলটিতে তো আর আপনি বলে দেন নাই যে এই ম্যাকের জন্য আপনার এই কনফিগারেশন, দ্যাটস ওয়াই ওই জায়গায় আপনার রিসেট দেওয়া লাগতেছে না। কিন্তু এই ওয়েনোটাকে যদি আপনি আবার ওই ওয়েলটিরই ওই পনেরই অন্য কোনো ক্লায়েন্টে লাগাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কনফিগারেশন রিসেট করা হবে, কারণ আপনি ওই পনে ওই ওয়েনোর যে ম্যাকটা আছে তার এগেইনস্টে আপনি বলে দিচ্ছেন যে তোমার জন্য কনফিগারেশন এইটা। আর এসজি ওয়েনোর ক্ষেত্রে আপনি যেখানেই নিয়ে যান না কেন, কনফিগারেশন রিমুভ হবে না রিসেট না দেওয়া পর্যন্ত, কারণ কি ওই জায়গায় আপনার ওয়েনোর ভিতরেই আপনি কনফিগারেশন করছেন, ওয়েনোর কনফিগারেশনটা তার নিজস্ব মেমোরিতে দেওয়া আছে। দ্যাটস ওয়াই দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এসজিও এন্ড এসিপি। বুঝতে পারছেন আপনারা? এখন আমরা একটা ডায়াগ্রামে যাচ্ছি, সেটা হলো যে লিঙ্ক বাজেটটা খুব ইম্পর্টেন্ট এফটিটিএক্স কানেক্টিভিটির জন্য, খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো যে ওয়েনু যে আছে, ওয়েনুর একটা থ্রেশহোল্ড আছে লেদারের, যে এর বেশি যদি তার লেদার নেগেটিভ লেদার হয়, তাহলে সে আপনার কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবে না, তার লস লাইট জ্বলবে, লাইক রেড লাইট জ্বলবে। তো এখনকার দিনের অনেক ওয়েনু অনেক আপগ্রেড হয়েছে, রিসেন্টলি কিছু ওয়েনু লঞ্চ হয়েছে, সেগুলোতে আপনার যে পন লাইটটা আছে, পন লাইটটাতে বেশ ডাইনামিক ভাবে ক্রিয়েট করা হয়েছে। ডাইনামিক ভাবে কিভাবে, কিরকম যে আপনার লেদার একটু হাই থাকলে সেখানে হয়তোবা আপনার সবুজের জায়গায় নীল কালার চলবে, মানে ব্লু কালার লাইট জ্বলবে। আরো বেশি হলে যে একদম অনেক বেশি তার থ্রেশহোল্ডের বাইরে চলে গেছে, তখন সেটা রেড লাইট জ্বলবে। আর যখন তার কানেক্টিভিটি ঠিক আছে, তখন আপনার সে গ্রিন লাইট জ্বলবে। বাট বেসিক ওয়েনু গুলোতে আপনার হলো গ্রিন লাইট এবং রেড লাইট। অনেক সময় আপনার আলাদা করে দেওয়া থাকে কিছু ওয়েনুতে, পন লাইট এবং লস লাইট নামে দুটো আলাদা লাইট দেওয়া থাকে। তো লেদার ঠিক থাকলে তখন আপনার পন লাইট গ্রিন জ্বলবে, আর লেদার ঠিক না থাকলে তখন আপনার পন লাইট রেড জ্বলবে। তো আমি যেটা বললাম, আগের যে ইপন ওয়েনুগুলো ছিল, সেগুলোতে সাধারণত থ্রেশহোল্ড 26 বা 24 ছিল, -24 বা 26 ডিবিএম ছিল। এখনকার দিনের যে ওয়েলটি গুলো, জিপন ওয়েলটি আসছে, সেগুলোর ওয়েনুগুলো আসছে, সেগুলোর আপনার -28 ডিবিএম পর্যন্ত থ্রেশহোল্ড, মানে আপনার -28 লেদার পর্যন্ত সেগুলো আপনার ফাংশনাল থাকবে। কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো আপনার লেদারটা -23 বা 24 এর মধ্যে রাখাটাই হলো আপনার বেস্ট প্র্যাকটিস ফর সাস্টেনেবল অ্যান্ড স্মুথ সার্ভিস। তো আমরা সবাই জানি হয়তোবা, বা আমি প্রথমেই বলছি যে স্প্লিটার ইউজ করার একটা ড্রব্যাক হলো স্প্লিটারের ইনপুট যে পাওয়ার যায়, আউটপুটে সেই পাওয়ারের মানে লস ক্রিয়েট হয়, মানে নয়েজ বাড়ে। তো নয়েজ বাড়ে, তো এখন নয়েজ বাড়লে সেখানে আপনার লস হবে, মাইনাস লেয়ারটা ইনক্রিজ হবে। তো আপনারা যে খেয়াল করতে পারতেছেন যে আমার অফিস থেকে 3 কিলোমিটার একটা ফাইবার যাওয়ার পরে একটা 1:4 স্প্লিটারে কানেক্ট হলো, সেখান থেকে আউটপুট হিসেবে 1:4 স্প্লিটার মানে হলো যে একটা ঢুকবে, 4টা বের হবে ফাইবার। তো 1:4 বের হওয়ার পরে সেটা আপনার আরো 3 কিলোমিটার গেল, আমরা একটা আর কি সিনারিও কাউন্ট করি, বাকিগুলো আর না কাউন্ট করি, একটা যদি সিনারিও কাউন্ট করি বোঝার জন্য। 3 কিলোমিটার পরে যে আরেকটা স্পিডের সাথে কানেক্ট হলো, সেটা 1:60 স্পিডারে কানেক্ট হলো, তাহলে এর মানে বোঝালো যে একটা ঢুকে পুরোটা আপনার আউটপুট বের হবে। তো
এবং সেখান থেকে 1 কিলোমিটার ড্রপ কেবল যে একটা ক্লায়েন্ট তার বাসায় সেটা কানেক্টিভিটি হবে। এখন আমাদের জায়গায় ক্যালকুলেট করতে হবে যে এই যে ফরমেশনে যে আমরা সাজালাম, সেই সাজানোতে যে আমার ক্লায়েন্ট সাইডে লেজারটা -28 যাতে ক্রস না করে। যদি -28 ক্রস করে সেই ক্ষেত্রে কিন্তু আর কানেক্টিভিটি এস্টাবলিশ হবে না। প্লাস আরেকটা জিনিস হলো যে আপনার -28 কেন আমরা না করি, তার পিছনে মেইন কারণ হলো আপনি যদি একটা লেআউট এস্টাবলিশড করেন -28 সিচুয়েশন বা সার্কামস্টেন্স তো আসলে আপনার কনস্ট্যান্ট না ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। লাইক আপনার টেম্পারেচার বাড়বে ওয়েদারের সাথে সাথে, অনেক সময় আপনার ফাইবারটা একটু ঝুলে যাবে, টান খাবে, বেন্ড হবে, তো তখন কিন্তু আপনার লেজারটা বাড়বে। তো আপনি যদি একদম মার্জিনে যদি আপনি আপনার লিঙ্ক এস্টাবলিশ করেন, তখন বাড়লে তো তখন সেই কানেক্টিভিটি থাকবে না। দ্যাটস ওয়াই যদি আপনি 23-এ কানেক্টিভিটি আপ করেন বা 24-এ আপ করেন, একটু যদি আপনার রেজাল্ট বাড়ে সিচুয়েশন বা সার্কামস্টেন্সের জন্য 1, 2, 3 আপনি কিন্তু সেটা আপনি ডেয়ার করতে পারছেন সেই লাক্সারিটা। দ্যাটস ওয়াই আমরা এটা মেনটেন করতে পারি। আর স্প্লিটার টাইপের ক্ষেত্রে সহজভাবে বললে এই এফটিটিএক্স নেটওয়ার্কে আপনার মোটামুটি সবকিছুই একটা মানে লাইক শর্টকাট আপনাদের মনে রাখার জন্য সবকিছুই আসলে 2 টু দি পাওয়ার বলতে কি 2 এর গুণিতক সবকিছু। যেমন আপনি কখনোই দেখবেন না কোনো ওয়েলটিতে 3 পোর্টের ওয়েলটি, সব দেখবেন 2 পোর্ট, 4 পোর্ট, হ্যাঁ আপনার এরকম টাইপের সব। রিসেন্টলি লঞ্চ করছে একটা ওয়েলটি দেখলাম সিঙ্গেল পোর্টের, তো ওটা আসলে আপনার এন্টারপ্রাইজ লেভেলের জন্য না, ওগুলো আসলে আপনার ল্যান কানেক্টিভিটির জন্য ওগুলো আনা হয়েছে। বাট এন্টারপ্রাইজ লেভেলে সবই দেখবেন 2 এর গুণিতক, 2, 4, 8, 16, 32 এরকম। সেম স্প্লিটারও কিন্তু আপনার 2 এর গুণিতক দেখবেন 2, 4, 8, 16, 32, 64, 128 আপনার স্প্লিটার রেশিও হয়। এখানে একটা চার্ট দেওয়া হচ্ছে, চার্ট, এই চার্টটাতে আপনারা দেখেন যে 1:2 1:2 স্পিটারের জন্য লস হলো 3 থেকে 4, 1:4 সেই স্পিড রেশিওর জন্য লস হলো 6 থেকে 7, 1:8 এই স্পিড রেশিওর জন্য আপনার 9 থেকে 10, এরকম আমার 1:64 পর্যন্ত আপনার লসটা দেওয়া আছে। এই জায়গায় 15 থেকে 16 কেন আসলে ভ্যারি করে স্পিকারের কোয়ালিটি বা সিচুয়েশনের উপর। দ্যাটস ওয়াই আপনার একটা অ্যাপ্রক্সিমেট লস, কারণ আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আর আপনার যে পারফেক্ট ল্যাবরেটরি ওয়ার্ল্ড সেটা তো আসলে এক না। আরেকটা জিনিস হলো যে আমাদের যে ফাইবারেরও কিন্তু একটা লস আছে। আমরা যেমন কপার কেবলে একটা লস থাকতো, ওহমের সূত্র অনুযায়ী আমরা দেখতাম যেটা আপনার রেজিস্ট্যান্সই থাকতো, ওরকম ফাইবার অপটিক্যাল ফাইবারেরও কিন্তু একটা পার কিলোতে লস থাকে। এখানে কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে আপনার 1310 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ আছে তার জন্য আপনার লস হলো 0.5 ডিবি, আর হলো 1550-এর জন্য হলো 0.4। এখন এই জায়গাতে আরেকটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে এই যে আমার কেবল 3, 3, 6 এবং ড্রপ কেবল 1, টোটাল 7 কিলোর জন্য অবশ্যই আমার একটা লস থাকতেছে। আবার আমার যে স্প্লিটার যে দুটো আমি ইউজ করতেছি 1:4, 1:16, তার জন্য আমার লস হয়েছে। তো আমার যদি এই লসটাকে সাবসিডাইজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই এটা ওয়াইজ না যে আমার ওয়েলটিতে যদি আমি এমন একটা মডুলার ইউজ করতে পারি যে মডুলারটা প্লাস লেজার বেশি ছাড়বে। হ্যাঁ, তো যদি সেটা প্লাস লেজার বেশি ছাড়তে পারে তাহলে কি হবে, এই জায়গার যে মাইনাসটা হবে সেটা কিন্তু কম্প্রোমাইজ হবে। হ্যাঁ, সেটা কিন্তু কম্প্রোমাইজ করা পসিবল হবে। ফলে ক্লায়েন্ট সাইডে কিন্তু আমি ইজিলি -23 বা -24 মেনটেন করতে পারবো। ইপনের ক্ষেত্রে আমরা যে মডুলারটা ইউজ করি সেটা হলো PX20++, আর জিপনের ক্ষেত্রে ক্লাস বি বা ক্লাস সি ইউজ করা হয়। ক্লাস বি এখন আর ইউজ করাই হয় না, ক্লাস সি ইউজ করা হয়, ক্লাস সি প্লাস অথবা ক্লাস সি প্লাস প্লাস ইউজ করা হয়। PX20 একটা আপনার ভার্সন, সেটা আপনার প্লাস থাকে, প্লাস প্লাস থাকে। তো যেটা ডাবল প্লাস তার আসলে +7 লেজার ছাড়ে, আর যেটা আপনার সিঙ্গেল প্লাস সেগুলো তো 5+5 লেজার ছাড়ে। সবসময় মনে রাখতে হবে আপনার মডিউলার ফাংশনাল মডিউলার প্লাস লেজার ছাড়বে, প্লাস নট মাইনাস। আর যেটা ক্লাস সি জিপনের জন্য ইউজ করা হয় ক্লাস সি প্লাস প্লাস, সেটাতে আপনার 7 থেকে 8 লেজার ছাড়া হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি যদি PX20++ মডুলারটা আমি যদি আমার জিপন ওয়েলডিং ইউজ করি সেক্ষেত্রে যদি কাজ করবে, সেক্ষেত্রে সামটাইমস কাজ করে, সেই ক্ষেত্রে সামটাইমস কাজ করে,
কিন্তু সবসময় যে কাজ করবে তার কিন্তু গ্যারান্টি নেই, এবং সেটা বেস্ট প্র্যাকটিস না সেটা ইউজ করা। ওকে, তো এটা একটা ইস্যু গেল। তো যদি একটা টাস্ক দেওয়া হয়, সেটা হলো লাইক দ্যাট, আপনাদের যদি টাস্ক দেওয়া হয় যে এই সিনারিওর উপর বেস করে লিঙ্ক বাজেট ক্যালকুলেট করার জন্য, লাইক এই যে কোশ্চেনটা দেওয়া আছে যে এক্স নিড এ ব্রডব্যান্ড কানেকশন, হিজ হোম ডিস্টেন্স ইজ 7 কিলোমিটার ফ্রম পপ, রাইট? 3 3 and 1 কত হয়? 7 কিলোমিটার তার ডিস্টেন্স পপ থেকে। আইএসপি হ্যাজ formation of 1:4 and 1:16 splitter. PON modular transmit plus 7.5 dBm and loss of core per kilometer is 0.5 dBm. Then what will be the laser of Mr. X in incline? মানে এই সিনারিওটাতে আমার এই ক্লায়েন্ট সাইডে মিস্টার এক্স এর যে বাসা, সেখানে আমার কত লেজার থাকবে? আপনারা কি এটা ক্যালকুলেট করতে পারবেন? হ্যালো হ্যালো জি ভাইয়া ট্রাই করতে পারবো। হ্যাঁ, আপনারা তাহলে এই একটু ক্যালকুলেট করে আপনারা মেসেজে এটার অ্যান্সারটা যে যার মতন আপনারা সাবমিট করেন, ঠিক আছে? তাহলে টাইম আপনার এখন বাজে কয়টা? 9:49, 10টার মধ্যে আপনারা এটা ক্যালকুলেট করবেন, ঠিক আছে? তারা হোপফুলি করে ফেলছেন। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি, আপনারা রিচেক করে নিয়েন আপনাদের সাথে। তো ব্যাপারটা হলো যে ফার্স্ট অফ অল আমার এখানে টোটাল ফাইবার আছে হলো আমার 7 কিলোমিটার ফাইবার। 7 কিলোমিটার ফাইবারের লস আছে আমার কত? 7 ইন্টু 0.5। 7 ইন্টু 0.5 মানে হলো আমার 3.5। আর 1:4 এর আমার লস হলো 6 to 7। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরে নিলাম এটা 3.5 এর সাথে যোগ করলাম হলো 6.5, মানে মাঝখানে রাখলাম 6 না 7 এর মাঝখানে একটা আমি অ্যাভারেজ দিলাম 6.5। আর আমার 1:16 স্পিডারের আমি লস কাউন্ট করলাম 12 না 13 এর মাঝখানে একটা নিলাম, সেটা হলো আমার 12.5। তাহলে আমার টোটাল লস হলো কত? 22.5। 22.5 হলো আমার লস। সেখানে আমার হলো সাথে হলো আপনার প্লাস লেজার হলো 7.5 প্লাস লেজার হলো আমার 7.5। তাহলে আমার আপনাদের অ্যান্সারটা একটু দেখি আমি, 14-16 ঠিক আছে। আসলে কেউ ডিপেন্ড, ইটস আপ টু হলো আপনারা কে কত ধরছেন, লোয়েস্ট ধরছেন না হাইয়েস্ট ধরছেন। আমি যেমন অ্যাভারেজটা ধরছি। তো 14 ঠিক আছে, 16 ঠিক আছে, যেহেতু আমার 15 আসছে, 0.5 করে বাড়বে বা কমবে। তো এরকম আপনারা যার যার অ্যান্সারটা মিলিয়ে নিন। আর এখানে আপনার অনেকেই ছিলেন না বা বললেন যে আসলে আহ মনে করেন মিস করছেন, তাদের জন্য আর কি আমি যে ক্যালকুলেশনটা এখানে দিয়ে দিলাম, এবং আমি যে রিপিট করলাম সেটাই, যে এখানে আমাদের যে স্পিডার আছে, স্পিডারের যে লস, সেই লসটা দুইটা লস এই জায়গায় যেমন আমরা একটু দেখি ম্যাথটা, সেটা হলো টোটাল ডিস্টেন্স 7 কিলোমিটার। 1 কিলোমিটার ফাইবারের লস যদি আমার 0.5 হয়, সেক্ষেত্রে আমার 7 কিলোমিটারের লস হলো 3.5।
আমরা 1:4 এর অ্যাভারেজ লস নিলাম 6.5, 1:16 এর অ্যাভারেজ লস নিলাম আমরা 12.5, তাহলে টোটাল স্পিডের লস হলো আমার -19 এবং সাথে হলো আমার 3.5 ফাইবারের লস, যোগ করলে সেটা আমার দাঁড়াচ্ছে 22.5। সাথে আমার পনের যে মডিউলার সেটা আমার প্লাস রেজাল্ট ছাড়ে, তো -22.5 প্লাস 7.5 মাইনাসে প্লাসে বাদ যাবে, সুতরাং দাঁড়ালো হলো -15.0 ডিবিএম। আপনারা যাদের তো হয়েছে তো হইলো, আর যাদের হয়নি তারা কি ক্লিয়ার হয়েছেন? নেক্সট টাইম যদি আরেকটা টাস্ক দেওয়া হয় আপনি কি করতে পারবেন? জি স্যার, ক্লিয়ার। Okay. কারো কোনো কনফিউশন আছে? আপনার clear. 7.5 জিবি মতো করতে আসছে। 7.5 ডিবি কোথা থেকে আসলো? ওই যে আমি বললাম না Yes. যে আমাদের যে মাইনাস লেজারটা সেটা ফাইবারের লস, স্প্লিটারের যে লসটা আছে সেটাকে যাতে আমরা কম্প্রোমাইজ করতে পারি বা আরো দূর পর্যন্ত আমরা ট্রান্সমিট করতে পারি, তার জন্য যে আমরা মডুলারটা ইউজ করি, মানে পন মডুলার যে মডুলার ইউজ করি সেই মডুলারটা প্লাস লেজার ছাড়ে সাবসিডি দেওয়ার জন্য, যাতে মাইনাস লেজারটা কম্প্রোমাইজ হয়। দেখেন আপনি এই জায়গায় যে -22.5 ছিল যে লেজারটা, জাস্ট পন মডুলার প্লাস 7.5 লেজার ছাড়ার কারণে সেটা কিন্তু আপনার -15 চলে আসছে। ওইটা হলো মডিউলারের আপনার ক্যাপাবিলিটি, বুঝতে পারছেন? জি মডিউলারের এই যে মডিউলারটা, এই যে মডিউলারটা, এই যে মডিউলার, ক্লিয়ার? আপনার যে মডুলার যেটা টাস্ক ওটা কি চেঞ্জ হয়, মানে 7.5 এর আপ ডাউন হয়? ভালো কোশ্চেন করছেন। ব্যাপারটা কনস্ট্যান্ট না, ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট না। আপনার ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। যেমন আপনি যখন ক্লাস C++ মডুলার কিনবেন, সেটা গায়ে লেখা থাকবে +8 ডিবিএম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার এরকম থাকতে পারে 7.75, 7.8 বা 7.5 এরকম। আমরা যখন মেমোরি কার্ড কিনি বা পেন ড্রাইভ কিনি, সেটা যদি 16 জিবি লেখা থাকে, সেটা কি 16 জিবি থাকে? থাকে না, ওরকম টাইপ ভ্যারি করে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, তো এখন আমরা কিছু কমন টার্ম আমাদের জানতে হবে কাজ করার জন্য, যেমন ভিলেন। ভিলেন সম্বন্ধে মানে আপনাদের তো আইডিয়া আছে না? কেউ একজন বলেন তো, মানে ভিলেন জিনিসটা কি বা ভিলেনের পারপাসটা কি? কেউ একজন? আসসালামু আলাইকুম ভাই, আমি তানভীর। আসলাম। জি জি। যে ভিলেন হলো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে আমরা ফিজিক্যালি যে অনেক ইন্টারফেস ইউজ করি, আর ভিলেন হলো যে লজিক্যালি একটা ইন্টারফেসকে একাধিক ইন্টারফেস করার জন্য আমরা ভিলেন করে থাকি। একটা সুইচে আমরা 4095টা ভিলেন করতে পারি, এটুকু আর কি আমি জানি। হ্যাঁ, মানে ভিলেনটা আমরা আসলে সেপারেশনের জন্যই, ভার্চুয়ালি সেপারেশন করার জন্যই আমরা আসলে ইউজ করি। এর সুবিধা হলো যে আমরা আসলে সার্ভিস ডেডিকেটেড করতে পারি সেপারেট করে, আবার আইসোলেট করতে পারি। দ্যাটস ওয়াই আপনার সিকিউরিটিও স্ট্রং হয়। এটা হলো ভিলেনের মেইন পারপাস। আপনি ঠিক আছেন, আপনার অ্যান্সারটা ঠিক আছে। তো ট্রাঙ্ক ট্রাঙ্ক বলতে কি বোঝেন আপনারা? যেটা দিয়ে মাল্টিপল ভিলেন ক্যারি হয় আর কি। আর অ্যাক্সেস? অ্যাক্সেস হচ্ছে সিঙ্গেল ভিলেন আর কি, যে একটা ইউজার ভিলেন, মানে সিঙ্গেল ভিলেন ক্যারি ফরওয়ার্ড হয়, ফরওয়ার্ড হয় আর কি। ওকে, সিঙ্গেল ভিলেন ক্যারি করা হয়, ঠিক আছে, ফাইন। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন আপনারা। সেটা হলো যে আমি একটা পোর্ট ট্রাঙ্ক করলাম, ট্রাঙ্ক করার পরে কি আমি সেখানে একটা ভিলেন দিতে পারি না? জি, তাহলে সেই ক্ষেত্রে সেটা অ্যাক্সেস হবে না কেন? মানে আপনারা যেটা বললেন যে একটা ভিলেন পাস করলে সেটা অ্যাক্সেস, তো যদি আমি একটা পোর্ট ট্রাঙ্ক করার পরে একটা ভিলেন নাম পাস করি, সেক্ষেত্রে কি সেটা অ্যাক্সেস হয়ে যাবে? ট্রাঙ্কে থাকবে। কেন কেন হবে না তাহলে? সেটা আমরা তাহলে কিভাবে বুঝবো যে এই জায়গাতে একটা ভিলেনই দেওয়া আছে? মানে আমরা মানে যেটা শুনলাম যে একটা ভিলেন থাকলে সেটা অ্যাক্সেস, তো আমি যদি একটা পোর্টে আমার যদি একটা ভিলেন দেওয়া থাকে ট্রাঙ্ক মোডে কনফিগার করার পরে, সেটা কেন অ্যাক্সেস হবে না? মানে হলো যে ভাই এরকম যে একটা পোর্টে যে
একটা ভিলেন আছে বা 2202 ভিলেন আছে, কিন্তু আমি একটা অ্যাক্সেস ভিলেন যে 2001 ভিলেন গুলো একাধিক ভিলেন আমি অ্যাক্সেস দিয়ে নিতে পারবো। আর হলো হচ্ছে ট্রাঙ্ক যে 2021 এবং বাকি 2000 দুইটা ভিলেন, তখন আমরা ট্রাঙ্ক ইউজ করি। ব্যাপারটা হলো আপনার একটা ভিলেন, ফার্স্ট অফ অল জিনিসটা যে দাঁড়ায় সেটা হলো যে ট্রাঙ্কের মেইন পারপাস হলো মানে আপনার মাল্টিপল লেন হাইওয়ের মতো, যে অনেকগুলা গাড়ি যেতে পারে, হ্যাঁ, অনেকগুলা লেন আছে। আর অ্যাক্সেসের ক্ষেত্রে সিঙ্গেল লেন, মানে একটা ভিলেন যেতে পারে, দ্যাটস গুড। বাট একটা জিনিস স্কিপ করছেন আপনারা, যে অ্যাক্সেসে ট্যাগ থাকে না, ট্যাগ থাকে না ভিলেনটা, সেটা আপনার আনট্যাগ থাকে। কিন্তু ট্রাঙ্কে যদি আমি একটা ভিলেনও পাস করি সেটা ট্যাগ থাকবে, মাস্ট বি ট্যাগ থাকবে। আনট্যাগ বলতে কিরকম, ধরেন যে আমার রাউটারে যে ইন্টারফেস, ধরেন ইথার 3 এর সাথে কানেক্টেড আছে আমার ওএলটি। এখন ওএলটি যে আইপিটা আমি পাস করতেছি, মানে ওএলটি যে আইপিটা আমি ইথার 3 তে বসানো, সেই সেই আইপিটা তো আমার এই জায়গায় কোনো ভিলেনে ট্যাগ করা নেই, কোনো ভিলেন ট্যাগ করেছে, ট্যাগ করা নাই। তো সেটা যখন আমার পাস হবে সেই আইপিটা, আমার ওএলটিতে সেই আইপিটা অ্যাক্সেস যে ভিলেন আছে সেই ভিলেনে দেওয়া লাগবে। কারণ কি, সেটা কোনো ট্যাগ, কোনো প্যাকেট আসবে না সেটাতে। দ্যাটস ওয়াই সেটা তো তখন অ্যাক্সেস। বুঝতে পারছেন? এই ম্যানেজ ভিলেন গুলো যে থাকে, ম্যানেজ ভিলেন গুলো সেগুলো কিন্তু আসলে অ্যাক্সেস মোডে থাকে। প্রত্যেকটা ডিভাইসের যে ম্যানেজ ভিলেন থাকে সেটা কিন্তু আসলে অ্যাক্সেস মোডে থাকে। ক্লিয়ার আপনারা? জি ভাই। ওকে। আর নেটিভ ভিলেন জিনিসটা কি? নেটিভ ভিলেনটা হলো যে আপনি একটা পোর্টকে ট্রাঙ্ক করলেন। এখন ট্রাঙ্ক করার পরেও আপনার সেই পোর্টে একটা ভিলেন দরকার, যে ভিলেনটা আসলে আনট্যাগ থাকবে, আনট্যাগ সার্ভিস দরকার। মানে আপনার একটা পোর্টে কিছু ভিলেন দরকার হলো আপনার ট্যাগ প্যাকেট সার্ভিস প্রোভাইড করার জন্য, আর একটা ভিলেন দরকার সেটা আপনার আনটেক সার্ভিস, মানে অ্যাক্সেসের সার্ভিস চান। মানে আপনি একটা পোর্টে ট্রাঙ্কের সার্ভিসও চান, আপনি একটা পোর্টে অ্যাক্সেসের সার্ভিস চান, হইতে পারে এরকম সিচুয়েশন। তখন আপনার এই নেটিভ ভিলেনের বিষয়টা আসে, যে ট্রাঙ্ক পোর্টে আপনি যখন অ্যাক্সেস ভিলেনের সার্ভিস পেতে চান, সেই সার্ভিসটা পাওয়ার জন্য যে ভিলেনটা আপনি ক্রিয়েট করেন সেটাই হলো আপনার নেটিভ ভিলেন। ঠিক আছে? ক্লিয়ার? আর ট্যাগের জন্য যেটা বললাম, ট্যাগটা হলো আসলে মার্ক। ট্যাগটা হলো মার্ক। যখন আপনার একটা ভিলেন আপনার ট্যাগ করা হয় একটা সার্ভিসের জন্য বা একটা ক্লায়েন্টের জন্য, তো সেটা আসলে কি হয়, যে যখন রাউটার থেকে ক্লায়েন্ট এন্ড থেকে যখন আসে সেই আপনার প্যাকেট গুলো, ওইনুতে ভিলেনের ট্যাগ করা থাকলে ওইনু প্রথমেই চেক করে তাদের আসলে ট্যাগ মার্ক আছে কিনা, সেই প্যাকেট গুলোতে ওই ভিলেনের ট্যাগ মার্ক আছে কিনা, যে ওইনুতে যে ভিলেনটা ট্যাগ করা আছে সেটা যদি না থাকে ওই প্যাকেটে, সেই প্যাকেটটা কিন্তু তখন আর সে ট্রান্সমিট করে না, সেটাকে রিজেক্ট করে দেয়। যেগুলো থাকে সে অ্যালাউ করে। সেটা যখন আবার উপরের দিকে আসে, মানে লাইক ওএলটির দিকে, ওএলটির পনে ওই ভিলেনটা অ্যালাউ করা থাকলে ওই প্যাকেটের গায়ের মানে মার্ক করা যে ভিলেন সেটার সাথে যদি ম্যাচ করে দেন সে অ্যালাউ করে। দেন ওএলটির যে আপলিঙ্কে আসে, আপলিঙ্কে আসার পরে সে আবার একটা ক্রস চেক করে যে ওকে, এই মার্ক করা আছে ভিলেন, সেটা আমার লিস্টে দেওয়া আছে কিনা, অ্যালাউ করা আছে কিনা। যদি অ্যালাউ থাকে দেন সেটা তার রাউটারে ফরওয়ার্ড করে। তো তাহলে আমাদের কি হলো, যে আমরা যখন কনফিগার করতে যাব আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপলিঙ্ক পোর্টে সেই ভিলেনটা অ্যালাউ করা আছে কিনা, অনে সেই ভিলেনটা অ্যালাউ করা আছে কিনা, এবং ওই নুতে ওই ভিলেনটা ট্যাগ করা আছে কিনা। এর কোথাও যদি এক জায়গায় মিসিং হয় সে, তাহলে কিন্তু ওই স্টেজের পরে সেটা কিন্তু আর ফরওয়ার্ড হবে না। তাহলে দাঁড়াচ্ছে কি, যদি এমন হয় যে আপলিঙ্কে দেওয়া আছে পনে দেওয়া নাই কিন্তু ওই নুতে দেওয়া আছে, তো মাঝখানে সে ইন্টারাপ্ট হবে, ফলে সেটা কিন্তু আর পাস হবে না। ঠিক আছে? এই জিনিসটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই জায়গাতে ডিবিএ প্রোফাইল এবং পরের যে আপনার স্লাইডটা আছে যে টিকন জেম পোর্ট, এটা নিয়ে আমরা আজকে সার্ভিস প্রোফাইল, লাইন প্রোফাইল, এগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব না, কারণ জিপনের সেটা আমরা কালকে ডিসকাস করবো, যেহেতু আমরা কালকে জিপন দেখবো। তো ওই সময় আমরা দেখবো, নাহলে আপনারা সরাসরি সেটা রিকল করতে পারবেন না। তো আমরা এখন সরাসরি ইপন আপনার একটু ইয়াতে চলেছি, একটু ল্যাবে চলেছি, আমরা ল্যাবে দেখি, ঠিক না? ল্যাবে দেখি একটু আমরা আপাতত আপনাদের যে থিওরিটিক্যাল যে পার্টটা, সেটা কি আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে, ডাউট আছে? না ভাই, কোনো ডাউট নেই। তাহলে আমরা ল্যাবে যাই। হ্যাঁ, ভাই আমার একটা ডাউট ছিল, ওই যে আপনি যে সিঙ্গেল ফাইবার দিয়ে যেটা আপনি দেখা যাচ্ছে মাল্টিপল ভাবে কাজ করেন, দুইটা পপ আপ করার যেটা, এগুলো আরেকটু
আমি শুনতে পাইনি আপনার কথা, একটু আরেকবার রিপিট করেন। যেটা হলো ওই সিঙ্গেল ফাইবার দিয়ে দুইটা পপ আপ করার পরে মাল্টিপল কানেক্টিভিটি আপ করা হয় যেটা মানে এটা ওকে ওকে, ব্যাপারটা হলো যে পপ না, পপেরটা পরে, মানে পপ নিয়ে না, এই জায়গায় আমরা আসলে ক্লায়েন্ট ইমেজেস নিয়ে আলোচনা করতেছি। তো মানে এটাই তো, এটা না, এটা কথা তো বলতেছেন না, না এটার পরে আরেকটা আলোচনা করছিলাম এটা এটার পরে কোনটা একটু বলবেন? এই যে দেখেন তো কোথায়, একটু বলেন। ওইটা হলো সিঙ্গেল ফাইবার দিয়ে যখন আপনার দুইটা পপ আপ করা হয় আর কি। হ্যাঁ, সিঙ্গেল পপ দিয়ে দুইটা পপ আপ করা হলো, তারপরে তারপরে আপনি দেখা যাচ্ছে আমরা হলে 1 গিগ মানে সিঙ্গেল ফাইবার দিয়ে ও দেখা যাচ্ছে বুঝতে পারছি মাস্কিং নিয়ে আপনি জি কোশ্চেন জি করছেন। মাস্কে হ্যাঁ, মাস্কিংটা হলো আলাদা টাইপের, মানে আপনার ওটা আপনার FTTX না, মানে ওই জায়গায় আপনার মানে পনের যে সার্ভিস, সেই সার্ভিসটার মধ্যে একটা হলো আপনার মাস্ক এবং ডিমাস্ক। তো এইটা বোঝানোর জন্য মানে আমি একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো এরকম, আমি আবার রিপিট করি যেহেতু আপনার একটা ডাউট, সেই ডাউটটা ক্লিয়ার। সেটা হলো এরকম, এনটিটিএন তো আপনারা ক্লিয়ার, এনটিটিএন সম্বন্ধে, রাইট? এনটিটিএন সম্বন্ধে তো জি আপনারা জি ক্লিয়ার। তো এখন আমার এনটিটিএন সাপোজ ধরেন সামিট, আমার গুলশানে একটা পপ আছে, আর একটা পপ আছে হলো, মানে পপ মানে আমার অফিস আছে, অফিস হলো আপনার মতিঝিলে। তো এখানে গুলশান টু মতিঝিল যে মাঝখানে যে ব্যাকবোন, আন্ডারগ্রাউন্ড হতে পারে, ওভারহেড হতে পারে, এই ব্যাকবোনটা সামিট প্রোভাইড করতেছে আমাকে। এখন আমার গুলশানের সাথে যে মতিঝিল, এই জায়গায় আমার ব্যান্ডউইথ ক্যাপাসিটি দরকার 30G বা 40G ধরি আমরা, 40G আমার ক্যাপাসিটি দরকার। এখন আমার মতিঝিল সাইডের 4টা 10G পোর্ট আছে, ফাইন, 4×10=40। গুলশান সাইডেও আমার 4টা 10G পোর্ট আছে, 4×10=40। কিন্তু সামিট আমাকে কোর দিছে একটা, তো একটা অপটিক্যাল কোরের তো 40GB ট্রান্সমিশন করাই যায়, ঠিক না? একটা অপটিক্যাল কেবলের মানে একটা অপটিক্যাল কোরের তো আসলে 40GB প্লাস ক্যাপাসিটি আসি তার। আপনি তাকে যদি আপনি 100G পাস করতে পারবেন, হ্যাঁ, 80G 90G আপনি পাস করতে পারবেন। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে আমার তো কোর একটা, কিন্তু দুই পাশেই আমার পোর্ট হলো 4টা। তাহলে আপনি কি করবেন? 4টা পোর্ট আপনি এলএসটিবি করলেন ঠিকই, কিন্তু 4টা পোর্টের সাথে আপনি কিভাবে একটা কোরকে আপনি কানেক্ট করবেন? পারবেন না তো, ঠিক না? তখন আমরা এই গুলশান সাইডে একটা আমরা মাস্ক বসাবো, আবার আপনার মতিঝিল সাইডেও একটা আমরা মাস্ক বসাবো। তো মাস্ক বসালে কি হবে, ওই মাস্কের 4টা পোর্ট, মানে সাপোজ একটা মাস্ক আমরা মতিঝিল সাইডে বসাইলাম, তার একটা পোর্ট 1, একটা পোর্ট 2, একটা পোর্ট 3, একটা পোর্ট 4। আবার ওই পাশে মতিঝিল সাইডেও সেই 1, 2, 3, 4, 4টা পোর্ট আছে মাস্কের। একের সাথে আমি আমার গুলশান যে রাউটার আছে তার 1 নাম্বার 10G কানেক্ট করলাম, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 4 এর সাথে 4 কানেক্ট করলাম। আবার সেম মতিঝিল সাইডের মাস্কের সাথে আমি 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 4 এর সাথে 4 কানেক্ট করলাম। আরেকটা পোর্ট আছে মাস্কে, যেটা মাস্কের ইনপুট বা আউটপুট পোর্ট। আবার সেম মতিঝিল সাইডে এবং মানে মতিঝিল এবং গুলশান সাইডে যে দুইটা মাস্ক আছে, দুইটা মাস্কেরই একটা পোর্ট আছে ইনপুট আউটপুট পোর্ট। ওই ইনপুট আউটপুট পোর্টের সাথে আমি কানেক্ট করে দেবো আমার ব্যাকবোন। তাহলে কি হলো, আমার ব্যাকবোন কানেক্ট হলো সিঙ্গেল একটা পোর্ট, যেটা আপনার মাস্কের ইনপুট আউটপুট, সেটা মতিঝিল সাইডে কানেক্ট হলো এক মাথা, আর একটা মাথা হলো আপনার গুলশান সাইডে। আর মাস্কের যে আরো যে আদার্স যে পোর্ট গুলো আছে, সেই পোর্ট গুলো আমি কানেক্ট করলাম হলো আমার রাউটারের সাথে দুই সাইডই। তাহলে কি হলো, আপনার 4টা লেজার আসলো 4টা পোর্ট থেকে, মাস্কে ঢুকলো, মাস্ক সেগুলোকে 4টাকে একটায় পরিণত করলো, করে সেটা আপনার পাস করে দিল হলো এনটিটিএন এর ব্যাকবোনে। সেটা যখন আবার মতিঝিলের মাস্কে ঢুকলো, ঢুকার পরে সে হলো কি একটা ঢুকলো, ঢুকে সেটা আবার সে 1টা থেকে 4টা হয়ে 4টা মাস্কের পোর্ট থেকে 4টা রাউটারের পোর্টে রিসিভ করলো। এটা হলো ডিমাস্ক, মানে মাস্ক মানে জোড়া লাগলো, আবার যখন মতিঝিল গেল সেখানে যে আবার ডিভাইডেড হলো, সেটা হলো ডিমাস্ক। আবার মতিঝিল থেকে যখন ট্রান্সমিশন হবে, এখানে মাস্ক হবে 4টা, একটা হবে এই পাশে এসে আপনার 4টা থেকে 1টা থেকে 4টা হবে। এবং এটা আসলে হয় আপনার টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে হয়, অথবা ওয়েব ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি, যে আমি 4টা আলাদা আপনার যে
লেজার আসতেছে, তাকে আমি একটা টাইম মানে ক্লক ওয়াইজ টাইমের মধ্যে ফেলে দিব, যে তুমি তোমার ট্রান্সমিশন টাইম এটা, তোমার ট্রান্সমিশন টাইম এটা, তোমার ট্রান্সমিশন টাইম এটা, এই মার্কিং দিয়ে দিবে। ওখানে গেলে ওই টাইম অনুযায়ী সে ওটাকে আপনার টিমাস করবে যে হ্যাঁ তোমার এত এত টাইমের তুমি ওকে, তুমি তাহলে এই পোর্টে যাও, তুমি এই পোর্টে যাও, তুমি এই পোর্টে যাও। এখন এই জায়গায় যে টাইম ডিভিশনটা হচ্ছে সেটা আসলে খুবই স্লাইট একটা টাইম। হ্যাঁ, আলোর তো আসলে অনেক মানে গতি তো অনেক আমরা জানি, তো স্পিড অনেক, তো ওটা আসলে ইন্টারাপশন হয় না, এত এত মিনিমাম এটা। আর ওয়েভলেন্থ যে ডাব্লিউডিএম, সেখানে আসলে ওয়েভলেন্থের উপর বেস করে সেটাকে আপনার মানে ডিভাইডেড মানে এক করা হয়, এবং ওই পাশে তথ্য থাকে এরকম ভাবে যে হ্যাঁ এই ওয়েভলেন্থের এ, এই ওয়েভলেন্থের এ, ওই অনুযায়ী আপনার ডিমাস্ক করা হয়। ক্লিয়ার, বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা মার্কসের যে এটা কি ওই সুইচের মতন কোনো ডিভাইস না এমনি ওই স্প্লিটারের মতন কোনো ডিভাইস? না এটা কি কনফিগার মানে এইটাই আমার আসলে মেন বুঝতে পারছি। মাস্ক আপনার সাধারণত হোয়াইট মাস্ক বিভিন্ন টাইপের আছে। আপনার ওয়েলটি তো কাইন্ড অফ আপনার এই টিডিএম ডাব্লিউডিএম করা হয়। জি, জি। এই তো আপনার সাধারণত যে ব্যাকবোনের জন্য যে মাস্ক গুলো ইউজ করা হয় সেগুলো কাইন্ড অফ দেখতে প্যানেল বক্সের মধ্যে, এবং সেগুলোর সাথে আপনার মডিউলার ফিক্সড মডিউলার আসে, ওই মডিউলারই আপনার ইউজ করতে হয়। মানে এই পাশে যদি 52 এক ইউজ করেন, এটার কম্পারেটিভ আরেকটা আপনার যে আছে সেটা ওই পাশের রাউটারে কানেক্ট করতে হবে, এবং ওই মাস্কের সাথে ওই পোর্টের কানেক্ট করতে হবে, মানে মডিউলার কম্পাটিবিলিটি আছে সেখানে। বুঝতে পারছেন, প্যানেল বক্সের মতো, বাট কিছু জায়গায় আপনার মডিউলারের মানে আপনার রিকোয়ারমেন্ট থাকে, এবং ওই মডিউলার ছাড়া অন্য কোনো মডিউলার লাগাইলে সেক্ষেত্রে আপনার, এবং ওটার অপোজিট সাইডে ওটার যে আপনার অপোজিট পেয়ার আছে সেটা না লাগালে তখন আপনার আপ হয় না, নিশ্চয়ই থাকা লাগে। বুঝতে হ্যাঁ পারছেন? এটা কি একটা ডেমো দেখা যাবে নাকি বা ইন্টারনেটে যে এরকম পিকচার? ডেমো ডেমো কেউ দেখাই বলে, ডেমো দেখানোর উপায় নাই এখন। এখন আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে, আপনারা গুগলে দেখে নিতে পারেন। গুগল সার্চ গুলো তো দেখতে পারবো ভাই, কিন্তু আমি তো চিনি না এই জন্য বলছি যদি আপনি দেখাইতেন তাহলে বিষয়টা আমি কনফার্ম হতাম যে এই কোয়ালিটি জিনিসটা আসলে হয়। আগে কখনো তো দেখি নাই আর কি, এই জন্য। বুঝতে পারছি। হুম। আমি শেয়ার করি স্ক্রিনটা একটু। এই যে এই ডিভাইসটা হলো আপনার এই যে মাস্কিং ডিভাইস। হ্যাঁ, এটার আপনার এই যে 1 নাম্বার পোর্টের উপর একটা থেকে ইনপুট আর একটা থেকে আপনার আউটপুটের জন্য, ঠিক আছে, এরকম পোর্ট থাকে, এই পোর্টগুলোর সাথে আপনার কানেক্ট করে, দেখতে পাচ্ছেন? জি জি ভাই দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ওকে, ভাই। ওকে। তো আমরা এখন আমাদের এতে চলে যাই, আমাদের যেটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম সেখানে চলে যাই। তো আমরা ল্যাব শুরু করে দিই। হ্যাঁ, আমাদের তো আসলে টাইম চলে যাচ্ছে, আমরা ল্যাব শুরু করে দিই। হ্যাঁ, আপনারা কি আমার কমান্ড প্রম্পট দেখতে পারতেছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমরা একটা ওয়েলটিতে টেলনেট করে ঢুকতে পারি, আবার আমরা ওয়েবের মাধ্যমে ঢুকতে পারি, ঠিক আছে। তো আমরা টেলনেট করে একটু দেখি, ফার্স্টে ওয়েবও দেখবো, সবই দেখবো আমরা। তো আমরা একটা আইপি, একটা হোস্ট আইপি 20, সেখানে আমরা ঢুকলাম। তো ঢুকলে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। তো এখানে আসলে মানে আগে কনফিগার করা আছে ওয়েলটিটা, সেই জন্য আর কি এটা
যেহেতু আমরা রিমোটলি ক্লাস করতেছি, আগে থেকে কনফিগার না করে উপায় নেই। হয়তো আমরা লাইভ ক্লাস করলে সেক্ষেত্রে হয়তো আমরা সামনাসামনি একদম ওয়েলডিটা রিসেট করে শিখতে পারতাম বা দেখতে পারতাম। সেখানে আসলে কিছু উপায় নেই, অনলাইন হতে সেটা আমাদের আগেই আমাদের করতে হবে, কনফিগার করে রাখতে হবে। এই জায়গায় একটু কোশ্চেন করছেন, রাউটার থেকে একটা সুইচ ইউজ করে কি ওয়েলডি আপ করা যাবে না? তারপরে একটা হলো কি যে আপনাদের সুইচ ভিলেন থাকলে কি সেম ভিলেন ওয়েলডি ইউজ করতে হবে? হ্যাঁ, এই জায়গায় দেখেন, রাউটারের পরে যদি আপনি সুইচ ইউজ করতে চান, সেটা আপনি সুইচ ইউজ করে আপনি ওয়েলডি কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো ইস্যু নাই। তবে সেক্ষেত্রে একটা ইস্যু আছে, রিস্ক থাকে যে কোনো কারণে পোর্ট মিসম্যাচ বা লুপের একটা আপনার চান্স থাকে যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে না পারেন। হ্যাঁ, একটা বিষয় আছে। আর হলো সুইচ ভিলেন থাকলে কি সেম ভিলেন ওয়েলডি ইউজ করতে হবে? বিষয়টা হলো যে আপনি যদি সুইচটাকে যদি আপনি অ্যাক্সেস করে দেন, হ্যাঁ, বা আপনি যদি সুইচটাকে মানে ওয়েলটিকে পাওয়ার জন্য আপনি অ্যাক্সেস করে সেটা পেয়ে যাবেন। আর যেহেতু আপনার রাউটারের পরে সুইচ, তারপর আপনার ওয়েলটি, সেক্ষেত্রে তো আপনার মাল্টিপল ভিলেন আপনার ওই সুইচের রিপোর্ট মানে প্রোভাইড হবে, সেখানে তো যাবে। দ্যাটস ওয়াই আপনার রিপোর্টটা কিন্তু ট্রাঙ্ক করে দেওয়া লাগবে। ট্রাঙ্ক না করলে কি হবে, ওয়েলটি তো পাঠিয়ে দিল, সুইচ তো পাঠাবে না, সুইচ তো আটকে দিবে। সুইচ তো বলবে যে আমার কাছে তো এই ভিলেন মার্ক করা নাই। তোমার গায়ে যে প্যাকেটের গায়ে যে মার্কিংটা আছে ভিলেনের, সুইচ তো বলবে যে আমার কাছে নাই, তখন সুইচ যে আটকাবে, ওয়েলটি ঠিকই পাঠিয়ে দিবে ওয়েলটির লেভেল পর্যন্ত ম্যাচ করার পরে, কিন্তু সুইচ তো আটকে দিবে, কারণ সুইচের পোর্টে তো দেখা যদি না দেখা থাকে যে এই ভিলেনটা তুমি পাস করবা। দ্যাটস ওয়াই আপনার সুইচে সেই ভিলেনটা আপনার ট্রাঙ্ক করে দেওয়া থাকা লাগবে। বুঝতে পারছেন? তো আমরা যাই কনফিগারেশনে যাই। আমরা ফার্স্টে এনেবল করলাম কনফিগার। তো ফার্স্টে আমরা একটা কাজ করতে পারি যে মানে হোস্ট নেম যেহেতু এটা এটোবার ওয়েলটি, দ্যাটস ওয়াই আমরা হোস্ট নেম এটোবা আন্ডারস্কোর ওয়েলটি নামে রাখলাম। এর নামটা আমরা চেঞ্জ করতে পারি, আপনার এটোবা ওয়েলটি নামও আমরা দিতে পারি। দেখেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন প্রথমে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, একটা ওয়েলটি, একটা ম্যানেজেবল ওয়েলটি যে ম্যানেজেবল ভিলেন আছে সেখানে আমাদের একটা আইপি দিতে হবে। কারণ কি, আমরা তো রিমোটলি রিচ না করতে পারলে তো আমরা সেখানে কাজ করতে পারবো না। দ্যাটস ওয়াই আপনার যে ওয়েলটির যে আইপি আছে সেটা আপনার ম্যানেজেবল ভিলেনের মধ্যে আপনার দেওয়া লাগবে। সাধারণত ইউজুয়ালি যে কোনো ওয়েলটিরই ম্যানেজেবল ভিলেন 1 থাকে, চেঞ্জ করেও নেওয়া যায়, অনেকে চেঞ্জ করে নেয় সিকিউরিটি পারপাস, যে সবাই তো জানে ম্যানেজেবল ভিলেন 1। তো সুতরাং সেটা যাতে না থাকে নিজের মতো একটা চেঞ্জ করে নেয়, যাতে অন্য কেউ বাইরে থেকে বুঝতে না পারে বা জানতে না পারে। আমরা যে ম্যানেজেবল ভিলেন 1 আছে সেখানে আমরা ঢুকলাম। সেখানে আমরা ঢোকার পরে আইপি অ্যাড্রেস, আপনারা শিফট কোশ্চেন মার্ক চাপ দিলে আপনাদের কিন্তু সাজেশন আসবে। তো আমরা তো ডিএসসিপি এর মাধ্যমে আইপি পাবো না, আমরা স্ট্যাটিক আইপি দিব। সেক্ষেত্রে আমরা যে এটার যে আইপি আছে সেটা আমরা দিব জায়গায় যে আইপি যে নেট মাস্ক সাবনেট, সেটা আমরা দিব দেওয়ার পরে কোশ্চেন চিন্তা দেখেন সেকেন্ডারি আইপি অথবা সিআর মানে এন্টার। আমরা এন্টার দিচ্ছি না, কারণ আমরা আসলে রিমোটলি ক্লাস করতেছি, তো তো এন্টারের জন্য আমরা দিচ্ছি না। হ্যাঁ, তো এন্টার দিলে এই ভিলেনটা আপনার এই আইপিটা নিয়ে নিবে এবং আপনার তখন ওয়েলটিটা রিচেবল হয়ে যাবে যদি এটার ব্যাকএন্ডের রাউটারে এই আইপিটা অ্যালাউ করা থাকে। কিন্তু এই জায়গায় আমাদের একটা ব্যাপার আছে যে গেটওয়ে দেওয়া লাগবে। গেটওয়ে তো আমরা দেইনি, গেটওয়েটা ভিলেনের ভিতর দিব না, আমরা ভিলেনের বাইরে আমরা গেটওয়ে দিব, আইপি গেটওয়ে। সেখানে আমাদের যে ওই আইপিটার এগেইনস্টে যে ডিফল্ট গেটওয়েটা দেওয়া আছে রাউটারে, সেটা আমরা দিয়ে দিব। এখন বলতে পারেন যে ভাইয়া আমার যে ওয়েলটি আছে, ওয়েলটির ধরেন আমি 1 নাম্বার পোর্টের সাথে আমি রাউটার কানেক্ট করছি। এখন 1 নাম্বার পোর্টে আমার যে এক ভিলেনটা অ্যালাউ করা আছে কি নাই, হ্যাঁ, সেটা চেক না করেই আমরা বললাম যে এইটুকু কাজগুলি রিচেবল হয়ে যাবে। তার পিছনে কারণ হলো, যখন আপনি ম্যানেজ ভিলেনকে মানে ম্যানেজ ভিলেনে যখন আপনি আইপি দেন,
সেই ক্ষেত্রে আপনার এই চিন্তাটা করা লাগে না, কারণ হলো যে ম্যানেজ ভিলেন বাই ডিফল্ট, হ্যাঁ, যেটা আপনার ফ্যাক্টরি ম্যানেজ ভিলেন যে 1 বাই ডিফল্ট ভিলেন, সেটা কিন্তু বাই ডিফল্ট আপনার সবগুলো পোর্টে অ্যালাউ করা থাকে, আনটিল আপনি যদি সেটা চেঞ্জ না করেন বা আপনি অন্য কোনো ম্যানেজ ভিলেন চুজ না করেন। অন্য কোনো ম্যানেজ ভিলেন যদি আপনি চুজ করেন নিজে অল্টার করে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আপলিঙ্ক পোর্টে সেটা অ্যালাউ করতে হবে, না অ্যালাউ করলে কিন্তু সেই ওয়েবটি কিন্তু আপনার রিচেবল থাকবে না। তো আইপি আমরা বসালাম, হ্যাঁ, আর ম্যানেজেবল ভিলেন যেটা বলতেছে, ম্যানেজেবল ভিলেনের জন্য ম্যানেজ কি ভিলেন আলাদা কোনো ম্যানেজ কমান্ড ভিলেন আছে? ম্যানেজ ভিলেন ম্যানেজ ভিলেন হ্যাঁ। ম্যানেজ ভিলেন আলাদা কোনো কমান্ড আছে নাকি, যে এটার জন্য যে এটা ফিক্স করে দিলাম এটা ম্যানেজ ভিলেন, না এমনি নর্মাল ভিলেনের মতন খালি ভিলেন করে দিলেই ওটা হয়ে গেল? ওকে, ভালো কোশ্চেন করছেন। এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে, ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। কিরকম ভ্যারি করে? আপনার কিছু আহ, যে ওয়েবটি আছে সেখানে আপনার ওটা উল্লেখ করা লাগে না। আপনি আপনার একটা ইন্টারফেস ভিলেনে ঢুকে, যেমন এটার ক্ষেত্রে আপনার ধরেন আমি যদি ইন্টারফেস ভিলেন আপনার 2 এ ঢুকলাম, হ্যাঁ, ইন্টারফেস 2 এ ঢুকলাম, 2 এ ঢোকার পরে যদি আমি এই জায়গায় আইপি অ্যাড্রেসটা দিই, হ্যাঁ, আইপি অ্যাড্রেস সেম কনফিগারেশন করি, তাহলে কিন্তু ওইটাই কিন্তু আপনার ম্যানেজ হিসেবে কাজ করবে। এবং আমি এই যে বিডিকমে কিন্তু তখন আপনার, যেমন আমি একটু আগাইলে আপনি বুঝতে পারবেন, এবং সিসকো স্ট্যান্ডার্ড আর কি, যে আমরা একটু আগাইলে আপনার মানে তারপরে আমি কোশ্চেন করলে তারপর আপনারা বলেন যে, তো গেল আমার আইপিটা আমি ম্যানেজ ভিলেনে আমি দিলাম, দেওয়ার পরে এখন আমার হলো কি আমি আপলিঙ্কে যাব, হ্যাঁ, আপলিঙ্কে যাব, যেটা কি করতে আমার রাউটারের সাথে কানেক্টেড। আমি আপলিঙ্কে গেলাম, আপলিঙ্কে যাওয়ার পরে আপলিঙ্কে আমি কি মোডে কনফিগার করবো? অ্যাক্সেস মোডে কনফিগার করবো না ট্রাঙ্ক মোডে কনফিগার করবো? মানে আপনাদের কোনো আইডিয়া? ট্রাঙ্ক মোডে তো হয়। মাল্টিপল ভিলেন আমার পাস হবে, সুতরাং আমি ট্রাঙ্ক ট্রাঙ্কে আমি এটা কনফিগার করব। এখন সিসকো মোড ট্রাঙ্ক, মানে এটা আপনার সিসকো প্র্যাকটিস, যে যখন আপনি এটাকে ট্রাঙ্ক মোডে কনফিগার করে ফেলছেন, আপনি ব্যাক এন্ডে আপনার যতগুলো ভিলেন ক্রিয়েট করা আছে সবগুলো এটা পাস করবে। বাট মেজরিটি বিডিকমও সেম, সবগুলো পাস করে, কিন্তু আপনার বর্তমান বাজারে বাংলাদেশে যেসব ওয়েবটি গুলো পাওয়া যায় সেগুলা কিন্তু এরকম না। সেখানে কিন্তু আপনার অবশ্যই ভিলেন আপনার অ্যালাউ করে দিতে হবে, যে আমি এই ভিলেন আমার, মানে আপনার সবগুলো ভিলেন যদি আপনি পাস করতে চান সেক্ষেত্রে আপনার সবগুলো ভিলেনকে কল করতে হবে। বিডি কমিশন লাগে না। আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো ফিল্টার করতে না চান যে আমি এই পোর্টে শুধু এই ভিলেন গুলো পাস করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উল্লেখ করা লাগবে না। আর যখন আপনি চাবেন যে হ্যাঁ আপনি ফিল্টার করতে চাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সেক্ষেত্রে এই ভিলেন গুলো আপনার অ্যালাউ করে নিতে হবে। অ্যালাউ না করলে কিন্তু সেটা আপনার ফিল্টার হবে না, ফিল্টার করে নিলেন। এখন এই জায়গায় একটা বিষয় আছে, আপনি যখন ভিলেন অ্যালাউ করলেন, আপনার মাস্ট বি যেই ভিলেনে আপনি আইপি দিচ্ছেন, যেটা আপনার ম্যানেজ ভিলেন, হ্যাঁ, সেটা অবশ্যই আপনার এই জায়গায় উল্লেখ থাকতে হবে। আপনি চিন্তা করলেন, আপনি অনেক সময় হয় স্লিপ, কমন মিস্টেক, এটা একটা খুবই কমন মিস্টেক, যে ওটার কথা কেউ মনে থাকে না। কারণ সবাই কি করে, যেগুলো তার ক্লায়েন্ট সাইডে দেওয়া আছে বা যেটা তার কনফিগারেশনে মানে ট্রান্সমিশনের ক্ষেত্রে দরকার, সেগুলো শুধু অ্যালাউ করার সাথে সাথে কি হয়, ওইটা তখন ছেড়ে দেয়, রিচ করা যায় না। আর কারণ কি, আপনি তো ওই ভিলেনটা উল্লেখ করেন নাই যে ভিলেনটাতে আপনার আইপি দেওয়া আছে, তো স্বাভাবিকভাবে সেটা যদি আপনি না অ্যালাউ করেন, আপনি কিন্তু আর ওয়েলটি রিচ করতে পারবেন না। আর যেই টাইপের আমি ওয়েলটির কথা বললাম, যে ওয়েলটি গুলোতে আপনার ট্রাঙ্কের পরেও আপনার অ্যালাউ করতে হয়, ট্রাঙ্কের পরেও যখন আপনার অ্যালাউ করতে হয় যে সবগুলো ভিলেন পাস করতে গেলেও আপনার সবগুলো ভিলেনকে অ্যালাউ করতে হয়, জাস্ট মুড ট্রাঙ্ক করলে সবগুলো পাস হয় না, সেগুলোর ক্ষেত্রে আপনার এই ইস্যুটা নাই। সেগুলোতে বাই ডিফল্ট ওই ভিলেনটা আপনার পাস করা থাকে। শুধুমাত্র যদি না আপনি ম্যানেজ ভিলেনটা চেঞ্জ করেন। বিডিকমের ক্ষেত্রে আপনি যদি চেঞ্জও না করেন, তারপরও ভিলেন অ্যালাউড দেওয়ার সময় যদি আপনি, যেমন এই জায়গায় আমরা চেঞ্জ করি নাই, ভিলেন 1 এর মধ্যে আমরা আইপি রাখছি, কিন্তু অ্যালাউ দেওয়ার সময় আমি সেই বাই ডিফল্ট ভিলেনটা যদি আমি এই জায়গায় মেনশন না করি, সাথে সাথে কিন্তু আমার এই হোস্ট আইপিটা আপনার আনরিচেবল হয়ে যাবে। বুঝতে পারছেন? ওই যে যিনি কোশ্চেন করছিলেন, আপনি ক্লিয়ার? কি ভাইয়া? ওকে, তো ভিলেন অ্যালাউডের ভিতরে আমরা যদি ফিল্টার করতে চাই, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা রেঞ্জ ধরায় দিব, ঠিক আছে? আর যদি আমরা ফিল্টার করতে না চাই, তাহলে জাস্ট ট্রাঙ্ক করলেই বিডিকমে হয়ে যাবে। এর একটা বিষয়। এই জায়গায় আরেকটা জিনিস আমরা স্কিপ করছি, সেটা হলো যে ভিলেন অ্যালাউ করার আগে অবশ্যই আমাদের ব্যাক এন্ডে
সেই ভিলেন ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? ব্যাক এন্ডে আমাদের অবশ্যই সেই ভিলেন ক্রিয়েট করতে হবে। ভিলেন যদি আপনি ক্রিয়েট না করে কিন্তু আপনি সেই ভিলেন ওই জায়গায় অ্যালাউ করতে পারবেন না, কারণ অ্যালাউ করতে গেলে তখন বলবে যে এই ভিলেন এক্সিস্ট করেন। তাহলে কি দাঁড়ালো, ফার্স্টে আমরা ম্যানেজ ভিলেনে আইপি দিলাম, দেওয়ার পরে আমরা যেই ভিলেন যে সার্ভিস পাস করবো সেগুলো ক্রিয়েট করতে হবে। দেন আমরা আপলিঙ্ক পোর্টে যে সেটার মোডটা চেঞ্জ করবো, মোড চেঞ্জ করে সেই ভিলেন গুলো আমরা অ্যালাউ করে দিব, অথবা যদি আমি ফিল্টার করতে না চাই জাস্ট মোড প্লাঙ্ক করলেই পাস হয়ে যাবে বিডিকমের ক্ষেত্রে। আর যেটাতে হয় না সেটাতে আমার জাস্ট অ্যালাউ করে দিতে হবে। মেইন ফান্ডামেন্টাল সেটা হলো এরকম। দেওয়ার পরে এখন আমার পন দেখতে হবে। পন আমার যে পন আছে সেই পনের ঢুকলাম আমি সেই পনেও কিন্তু আমার সেই ভিলেন সেম আপলিঙ্কে আমি যেভাবে ভিলেন গুলো অ্যালাউ করলাম, মোড ট্রাঙ্ক করলাম, সেম আমার এই জায়গায় কিন্তু সেম কাজটাই করতে হবে। আবার আমার যদি ভিলেন ফিল্টার করতে হয় সেটাও কিন্তু আমি এই জায়গায় করে দিব। কোনো ভিলেনকে যদি আমি রিজেক্ট করতে চাই সেটার জন্য আমার এই জায়গায় ওই ভিলেনটা স্কিপ করে বাকি সব ভিলেন গুলো আমি এই জায়গায় অ্যালাউ করে দেবো। এই একটা বিষয় আমাদের গেল। এখন একটা বিষয় কি কোনো তো এই জায়গাতে আপনার ওয়েনটা লাগাইলে আমরা ওয়েন কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখতে পারবো। এছাড়া এই ফাঁকে আমরা টাইম নষ্ট না করে, যেহেতু আমাদের টাইম শর্ট, আমরা একটু অন্য কিছু দেখি। ভাই একটা প্রশ্ন সরি, বুঝতে পারিনি। করতাম ভাই। হ্যাঁ শিওর। এই যে কনপোর্ট দিয়ে যদি কনপোর্ট আমরা যদি টার্ন করি, তাহলে তো আমার যদি আপনি ধরেন আমার ওই কন ওয়ান পোর্ট দিয়ে যদি আমার 10টা এসএপি কি লাগানো থাকে, কি পোল লাগানো থাকে, মানে ওয়েনু যেটা বলে আর কি, হ্যাঁ হ্যাঁ ওয়েনু যদি লাগানো থাকে তাহলে কি ওই প্রত্যেকটা ওয়েনুতে আমার ভিলেন করতে হবে না? হ্যাঁ ভিলেন কনফিগার করে দিবেন আপনি, যদি আপনি প্লাগ এন্ড প্লে না চান। মানে ফ্ল্যাট মোডের, এটা আসলে ফ্ল্যাট মোডে যখন ইউজ করবেন তখন আপনার সিকিউরিটি থাকবে না, জাস্ট মিডিয়া কনভার্টার হিসেবে কাজ করবে, জাস্ট যা আসবে তাই পাস করবে। কিন্তু এটা কোনো মানে আইএসপি মানে লোকাল আইএসপি অনেকে করে, বাট আপনার কোনো মানে বেস্ট প্র্যাকটিস না এটা, শুধু মিডিয়া কনভার্টার ইউজ করে, সেক্ষেত্রে কোনো সিকিউরিটি থাকে না। মিডিয়া আপনার কনভার্টার ভাবে যদি ইউজ করা যায় তাহলে ভাই কি লুপ হওয়ার সম্ভাবনা থাকে না? যদি লুপ হয় তাহলে তো ওই পোর্টে সব লুপ হয়ে যাওয়ার কথা। লুপ আপনার যদি ভিলেন দিয়েও যদি আপনি কনফিগার করেন সেক্ষেত্রে আপনার লুপ হওয়ার চান্স, যদি আপনি লুপ ক্রিয়েট করেন, লাইক ওয়েনোর পরে একটা সুইচ আছে বা ওয়েনোর পরে একটা সুইচ আছে, সেই সুইচটাতে আপনার লুপ হয়ে গেছে, তাহলে আপনার লুপ হবে। এখন কেন লুপ হয় না তার পিছনে একটা কারণ আছে। আপনি চাইলে ওয়েনোতে আপনি আপনার লুপ ডিটেকশন দিতে পারেন, আবার পনেও লুপ ডিটেকশন দেওয়া থাকে, দ্যাটস ওয়াই আপনার লুপটা হয় না। এখন ওয়েনোতে যদি লুপ দিয়ে দেন, ওয়েনোতে লুপ দিলে আর মনে করেন যে ক্লায়েন্ট সাইড থেকে আর উপরে আসবেই না। ব্যাপারটা বুঝতে পারছি আমি? লুপ ডিটেকশন থাকলেই আপনি ওই জায়গায় অ্যাকশন সেট করতে পারবেন যে এই যে তুমি এটাকে ডিসেবল করে দিবা ল্যান্ড পোর্টটা, এরকম। তার মানে এই জায়গায় আপনার যদি ভাই আরেকটা বিষয় হলো, সেটা হলো যদি আপনার ওই যেটা বলতেছেন ওই কনপোর্ট যদি আমি জয়েন করে প্রত্যেকটা ওয়েনুতে ব্লেন্ড করে দিই, মানে ম্যাক সিস্টেম যেটা আর কি, হ্যাঁ যে আমার ম্যাক পাওয়ার পরে আমি ম্যাক অ্যালাউ করব, সেটার পরে তারপরে আমার ওই ডিভাইসটা আমার ওএলটি কানেক্ট করবে। মানে আপনি চাচ্ছেন যে অথরাইজেশন আপনার জি, জি। থাকবে, মানে ওয়েট আপনার মানে অটো ফাইন্ডে ওয়েট করবে, আপনি অ্যাড করবেন, জি, অ্যাড জি। করার পরে হ্যাঁ এই ফাংশনটার ভিতরে একটা ইস্যু আছে। ইস্যুটা হলো কি যে অটো ফাইন্ডে যে ওয়েট করার পরে যে আপনি নিজে আর কি ডাইনামিক অ্যালোকেশন না করে আপনি নিজে ম্যানুয়ালি অ্যালোকেট করবেন, সেটা আসলে আপনার জিপন সব ওয়েলটিতে আছে, ইপন মানে অনেক আগের ইয়ারগুলোতে বা অনেক ওয়েলটিতে এটা থাকে না, এই ফ্যাসিলিটিসটা সার্ভিসটা থাকলে আপনি করতে পারেন। অনেক আইএসপিরাই আপনার এই মানে বেশিরভাগ আইএসপিরাই সেটা আপনার জীবনের ক্ষেত্রে সবাই এই জিনিসটাই প্র্যাকটিস করে, ম্যানুয়ালি অ্যাড করে নেয় নিজের মতো।
যে আমি এত নাম্বার পজিশনটাকে অ্যাড করতে চাই। কারণ ডাইনামিক অ্যাড করলে একটা সমস্যা হয় কি, যে গ্যাপ হয়ে যায়। গ্যাপ হয়ে যায় বলতে কিরকম, 128টা ওয়েনুর ম্যাক মানে ওই জায়গায় অ্যাড হতে পারে, সেখানে দেখা গেছে যে আপনার আহ একের 1 থেকে 10 পর্যন্ত ওয়েনু ছিল, 2 আপনি ডিলিট করে দিচ্ছেন, কিন্তু ডাইনামিক ভাবে অ্যাড হলে সেটা 2 চলে গেল, আপনি খুঁজে পেতেছেন না। হ্যাঁ, মানে সে তো ফাঁকা যেখানে পাবে সেখানে সে অটোমেটিক মানে যাচ্ছে, আপনার তো আপনি সাজাতে পারতেছেন না, সেটা ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে বলেন, আপনি ম্যানুয়ালি অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি একটা নির্দিষ্ট বিলিয়ন, ধরেন 2001 বিলিয়ন দিয়ে ওয়েনু কনফিগার করলেন। ওটা বলতেছি যখন ম্যানুয়ালি অ্যাড করবো, ওই আমার ওয়েনুল কি অ্যাক্সেস কি আমি আমার ওয়েলটিতে পাবো নাকি ওয়েনুল থেকে? বুঝি নেই কোথা থেকে। ম্যানুয়ালি আমি ম্যাক দিয়ে যখন অ্যাড করলাম, তখন আমার ওএনইউ আমার ওয়েলটির সাথে কানেক্ট হয়ে গেল, হুম হুম তখন কি আমি ওএনইউতে রিমোটলি ওয়েলটি দিয়ে কাজ করতে পারবো কিনা, না ওখানে যে আমার কাজ করতে হবে? ওকে, গুড কোশ্চেন। আমি কিন্তু শুরুতে একটা জিনিস বলছি, এসিসি ওয়েনু আর এইচডি ওয়েনু সাধারণত ওয়াইডলি স্প্রেড যত ওয়েনু আছে এই দেশে ইউজ হয়, বা সারা দেশে পৃথিবীতে যে ইউজ হয়, তা 99% ওয়েনু হলো এসিসি ওয়েনু। এইচডি ওয়েনু হলো যেগুলো যে রাউটার ওয়েনু, আইপিটিএসপি ওয়েনু, বা সাথে আবার মনে করেন যে ওই ডিশের যে কেবল, আপনার কোয়াক্সিয়াল কেবল লাগানো, ওগুলো এইচডি ওয়েনু। বাট যেগুলো ওয়েনু আমরা বাসা বাড়িতে ইউজ করে সেগুলো এসিপি ওয়েনু। এসিপি ওয়েনুর ক্ষেত্রে সিস্টেমটা হলো এরকম, যে আমি যখন কনফিগার করি, আমি যখন কনফিগার করব, ম্যাকটা আমি অ্যাড করলাম বা ম্যাকটা অটোমেটিক অ্যাড হলো, হওয়ার পরে আমরা সাধারণত ম্যাকে দেই না, কারণ ম্যাকটা আসলে নাম্বারটা মানে ম্যাকটা মেনশন করাটা টাফ, কারণ অনেক বড় একটা জিনিস। দ্যাটস ওয়াই লয়েড আছে। লয়েড হলো কি, যে আপনি 2 নাম্বার বা 1 নাম্বারে ওইটাকে অ্যাড করলেন, যখন আপনি দিবেন যে শো, হ্যাঁ মানে আপনার পনের অ্যাড হওয়া যে ওইনু গুলো দেখতে যাবেন, তখন কি হয়, দেখা কি সিরিয়াল নাম্বার 1, লয়েড নাম্বার 1, তারপর দেখা কি ম্যাক অ্যাড্রেস, রাইট? তো ওই ক্ষেত্রে ম্যাকটাকে আর কল করা লাগে না, ওই যে ওই লয়েড যে নাম্বারটা আছে না, যে এত নাম্বার ওইনু, ওই নাম্বারটা কল করে তা আপনি যদি ভিলেনটা এই জায়গায় লিখে দেন, সাথে সাথে এটা কনফিগার হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আকিব ভাই একটু চেক করে দেখেন এখন পাই কিনা, তাহলে আমরা বেরোয় যাবো। এই যে আপনারা দেখেন যে খেয়াল করে, হ্যাঁ এদুল ভাই, জি, ঠিক আছে পাচ্ছি। আচ্ছা তাহলে বেরোয় যাচ্ছে। হ্যাঁ, ওকে। এখন আপনারা দেখেন এই জায়গায় যে একটা ম্যাক দেখতে পাচ্ছি আমরা, এবং এই জায়গায় দেখেন ভেন্ডর আইডি ভিসলের একটা ওয়েনু, এটা জায়গা নিচে হলো ইপন 0/1। ইপন 0/1 মানে হলো 1 নাম্বার পন। ক্লোন 1 মানে কি, 1 নাম্বার হলো, এটা 1 নাম্বার লয়ের জায়গা নিচে। ঠিক আছে, এখন যদি আমরা এই যে আমরা লেজারটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই জায়গায় লেজারটা দেখতে পাচ্ছি যে -6 লেজার, ওই ওটার মধ্যে যে কারেন্ট আছে সেটা -6 লেজার। আরেকটা জিনিস আমি একটু আমি একটু আপনাদেরকে এখন দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমি দাঁড়ান আরেকটু পাশাপাশি করে দেই। একই ওয়েনু, এক এক জায়গায় আর এক্সটা, হলো -17.9, আরেকটা জায়গায় -0.6। জিনিসটা কনফিউজিং না? কে কি বলতে পারবেন বিষয়টা একটু, বা কারো কোনো আইডিয়া?
হ্যালো হ্যালো না স্যার আইডিয়া ওকে, এখন বিষয়টা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ওয়েলটি ট্রান্সমিট করে ওয়েনকে, ওয়েন তো ট্রান্সমিট করে ওয়েলটিকে, রাইট? দুই সাইড থেকে তো ট্রান্সমিশনটা হয়। তাহলে ওয়েলটি যেটা ট্রান্সমিট করে সেটা ওয়েনের জন্য কি, রিসিভ। আর যেটা ওয়েনও ট্রান্সমিট করে সেটা ওয়েলটির জন্য কি, রিসিভ, রাইট? এই জায়গাতে -0.6 এটা হলো ওয়েলটি যেটা রিসিভ করতেছে, এটা হলো ওয়েলটির জন্য আপনার রিসিভ আরএক্স পাওয়ার, ওয়েলটির আরএক্স পাওয়ার, আর এটা হলো ওয়েনুর টিএক্স পাওয়ার। আর ঠিক এই জায়গায় উল্টাটা, এটা হলো ওয়েনুর, এটা হলো ওয়েনুর আপনার আরএক্স পাওয়ার, আর এটা হলো আপনার ওয়েলটির আরএক্স পাওয়ার। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? ভাইস ভার্সা। হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে গেল। এখন আমরা এই ওয়েনোটার আরেকটু কিছু ক্যাপাবিলিটিস আমরা দেখে নিই। আমরা এই ওয়েনোটার আগে ঢুকি, হ্যাঁ? এই যে ঢুকলাম কিভাবে আমরা, এই যে 0/1 ক্লোন 1 মানে 1 নম্বর পণ্যের 1 নম্বর ওয়েনো। একটু আমি চেক করি, হ্যাঁ একটু চেক করে বুঝে যাবে। মানে আমি তো যেহেতু ওটা মাত্র লাগানো হয়েছে, আমি চেক করি।
সরি, একটু আমি ব্যস্ত ছিলাম, একটু অন্য একটা কাজ করছি একটু ফাঁকে, সরি। হ্যাঁ, একটু কাজ ছিল। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো যে আমরা ওয়েন কনফিগারেশনটা নিয়েছিলাম। এখন আমরা ফার্স্টে চেক করে নেই যে এই জায়গায় ওয়েনটা কনফিগার করা আছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন আপনারা যে ওয়েনটাতে কোনো কনফিগার করা নাই। ঠিক আছে, এই জায়গাতে ওয়েনটাতে কোনো কিছু কনফিগার করা নাই, ওয়েনটা ব্ল্যাঙ্ক আছে। এখন আমরা যদি কনফিগার করতে যাই,
ওকে, দেখেন আপনারা যদি খেয়াল করেন এই জায়গায় শুনতে পারতেছেন আপনারা? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। Continue। সরি আমি মাঝখানে একটু পার্সোনাল ছিল তো। যাই হোক, এখন দেখেন আপনার জায়গায় যে ফার্স্টে আমরা কি করলাম, 1 নাম্বার ওয়েনুতে ঢুকলাম, ঢোকার পরে কি করলাম যে ইপন ওয়েনু পোর্ট 1 মানে হলো ল্যান্ড পোর্ট 1, মানে ইউজুয়ালি একটা ওয়েনুতে একটাই পোর্ট থাকে, মাল্টিপল পোর্টেরও আপনার ওয়েনু থাকে, মাল্টিপলও আপনার পোর্ট থাকে। একজন জিওএন নামে একজন বলছেন না, মানে কোনো কোশ্চেন আছে আপনার? হ্যালো হ্যালো, জিওএন নামে একজন বলছেন না, মানে কোনো কি কোশ্চেন আছে? যাই হোক, উনি হয়তো বা নাই এই জায়গায়, বা শুনতে পারতেছে না। এখন যেটা ছিলাম আমরা, তো এখন এই জায়গায় আমরা কি করলাম, এই জায়গাতে যে ওয়েনু পোর্ট 1 মানে আমরা ল্যান্ড পোর্ট 1, মাল্টিপল ওয়েনু যদি মাল্টিপল পোর্ট থাকে ওয়েনুটার, সেক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন যে 2 3 আপনি উল্লেখ করতে পারেন। আর যদি একটা পোর্ট থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট 1 হবে, 1 দিলেন। সিটিসি ভিলেন মোড ট্যাগ, কারণ আমরা কি ভিলেনটা ট্যাগ করব, ট্যাগ করে কি করলাম আমরা জায়গায় যে 100 ভিলেন আমরা ট্যাগ করে দিলাম। প্রায়োরিটি 0 মানে হলো যে আপনার যে ম্যাক্সিমাম 0 মানে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে আপনারা হয়তো জানেন সবচেয়ে ছোটটাই হলো আপনার সবচেয়ে ম্যাক্সিমাম প্রায়োরিটি, রাইট? ওটা দিলাম আমরা, দেওয়ার পরে আমরা বেটার আবার লিখি আমি। হ্যাঁ, এই জায়গাটায় সিটিসি বলতে আসলে কি বোঝাইছে আর কি, নাকি কমান্ড? সিটিসি, এই জায়গায় সিটিসি হলো কি, এই জায়গায় আপনার এই ওয়েলটিটার ক্ষেত্রে আপনি কি আরো কিছু ওয়েলটিতে হয়তো পাবেন এই জিনিসটা, এটা ইউনিভার্সাল কমান্ড না সিটিসি ব্যাপারটা, হ্যাঁ। সিটিসিটা আপনার ইউনিভার্সাল না, সিটিসিটা আপনার এই জায়গায় মানে ভিলেন যখন কনফিগার আমরা যদি কনফিগার কাজ করি তখন দেখতে পারবেন আপনারা এই জায়গায় সিটিসি আপনার ব্যবহার করতেছে। সিটিসির একটা মিনিং আছে, আপনারা আমি ফুল মিনিংটা একটু ভুলে গেছি, চায়না টেলিকম সামথিং কিছু একটা আছে আপনার সিটিসি, হ্যাঁ। তো আপনারা হয়তো গুগল করলে হয়তো পাইতে পারেন সিটিসিটার। এটা আর কি এই এক একটা যেমন এক একটা ডিভাইসের নিজস্ব কিছু কমান্ড লাইন আপ থাকে তাদের প্রোগ্রামিং এর অনুযায়ী, হ্যাঁ, তাদের প্রোগ্রামিং অনুযায়ী এরকম থাকে, সেই অনুযায়ী আপনারা মনে করেন যে ওই কিছু কিছু ওয়ার্ড ইউজ করে, সবগুলো ওয়ার্ড যে আসলে ইউনিভার্সাল লাইক দ্যাট পুরো প্রোটোকল না। যেমন ধরেন আপনার ভিলেন মুড এগুলো আপনার ইউনিভার্সাল সব জায়গায় পাবেন, কিছু কিছু ওয়ার্ড থাকে যেটা আসলে ওই কোম্পানি যখন তাদের ল্যাঙ্গুয়েজটা রাইট করছে সেই ক্ষেত্রে আপনার ইউজ করে। তবে বাট এই সিটিসি অনেক জায়গায় আপনারা হয়তো পাবেন। সিটিসিটা আসলে যখন আমরা রাইট করতে যাই ইউজুয়ালি তখন আর কি এই সিটিসিটা আসলে কমান্ডটা ইউজ করা হয়, হ্যাঁ। রাইট বা রিড এর ক্ষেত্রেও অনেক সময় আমরা দেখি, যেমন বিশেষ করে যেগুলো আর কি আপনার ওয়েনুর ক্ষেত্রে ওয়েনু রিলেটেড, ওয়েনুর লেজার দেখবেন, ওয়েনুর ভিলেন দেখবেন বা রাইট করবেন, সেই ক্ষেত্রে এই সিটিসি কমান্ডটা ইউজ হয়। বুঝতে পারছেন? বুঝলে এখন যদি আমরা দেখি দেখেন এখন কিন্তু আমাদের কনফিগারেশন শো করতেছে, যেটা কিন্তু আমাদের আগে শো করে নাই। আমরা যদি আরেকটা জিনিস আমরা দেখি একটু, এই জায়গায় তুমি দেখতে পারি সেটা হলো আমরা এটার মাধ্যমে ওইনোটার একদম বেসিক ইনফরমেশন দেখতে পারি, যে ভিসলের এটার মডেল এত, ওইনো আইডি বলতে ওইনো ম্যাক, এটা হার্ডওয়্যার ভার্সন কত, সফটওয়্যার ভার্সন কত, ফার্মওয়্যার ভার্সন কত,
এবং দেখেন ওএনইউ টাইপ কি দেওয়া আছে, এসিসি। ওএনইউ টাইপ হলো আপনার এসিসি, এটাতে আপনার একটা ল্যান্ড পোর্ট আছে, সেটা হলো জি, মানে হলো আপনার 1G, এটার ক্যাপাসিটি। বুঝতে পারলেন? নাম্বার অফ পন, কোন কত নাম্বার পন সেটা কানেক্টেড 1 নাম্বার। এই জায়গায় আমরা ফুল ডিটেলসটা দেখতে পারলাম। এছাড়া আমরা আরেকটু দেখতে পারি, এই ওয়েন না নেম কি চেঞ্জ করা যাবে না? হ্যাঁ ওটাও আমরা পারবো একটু করা। এখানে আমরা ওনোর যে পোর্ট আছে, ল্যান্ড পোর্ট, সেই ল্যান্ড পোর্টটার কি কন্ডিশন, কি অবস্থা আছে সেটাও আমরা দেখতে পারবো এই জায়গায়। কমান্ডটা রান হোক। এই দেখেন ল্যানের সাথে কিছু লাগানো নাই, দ্যাটস ওয়াই হার্ডওয়্যার স্টেট ইজ লিঙ্ক ডাউন। ওকে। আর আপনি যে বললেন যে নাম দিতে চাচ্ছেন, একটা মার্ক করতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টের নামে, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দিলাম ধরেন আপনার আকিব দিলাম। হ্যাঁ, আকিব দিলাম। তাহলে আমি যখন এটা শো, দেখেন এই জায়গায় ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আকিব নামটা চলে আসছে, বুঝতে পারছেন আপনি? আপনি চাইলে কিন্তু মার্ক করতে পারবেন ওই লোক। এছাড়া আপনারা এই যে দেখেন এই জায়গায় একটা কমান্ড যে শো ইপন অ্যাক্টিভ ওয়েনোর মাধ্যমে যদি আপনি সর্টিং করতে চান, যে এই জায়গায় আমরা যেটা একটু আগে দেখলাম আপনার ওয়েনো ইনফরমেশন, সেখানে কিন্তু শুধুমাত্র আমরা যে অ্যাক্টিভ যেগুলো আছে সেগুলো যে দেখতে পাবো তা নাই, জায়গায় অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবগুলো আমরা দেখতে পারবো। এখানে একটাই ওয়েনো আছে, দ্যাটস ওয়াই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারতেছেন না। আর যখন অনেকগুলো ওয়েনো থাকবে সেখানে আপনি যদি চান দেখতে শুধু অ্যাক্টিভ ওয়েনো, সেটা আপনি যখন দেখতে পারবেন। এবং অ্যাক্টিভ ওয়েনো কমান্ডের ভিতরে আপনি যদি খেয়াল করেন দেখতে পারবেন আপনারা যে লাস্ট রেজিস্টার টাইম, এই জায়গায় টাইমটা ঠিক নাই এই ওয়েলটির। হ্যাঁ, অ্যাক্টিভ টাইমটা দেখতে পারবেন, লাস্ট কখন ডাউন হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। আমরা এটা টাইমটা যদি আপনারা ঠিক করতে চান, টাইম জোন দিয়ে আমরা এই জায়গায় যে টাইম জোন, যেটা আমরা আর কি মানে আমাদের ইউজ করি আমরা, এশিয়ার তারপরে মানে অফসেট ফ্রম ইউটিসি মানে +6, আমাদের বাংলাদেশে হলো 6+6, সেটা আমরা +6 দিব। হ্যাঁ, +6 দেওয়ার পরে আপনার মিনিট, এরপরে যে মিনিট আছে এখন কয়টা বাজে সেই অনুযায়ী মিনিটটা দিলেন, দেওয়ার পরে আপনি এন্টার দিলে আপনার টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে। এখন ওইটি তো আপনার এই জায়গায় রিমোটলি আছে, সামটাইমস টাইম আপনার চেঞ্জ করলে, অনেক সময় ম্যাচ না করলে রাউটারের সাথে অনেক সময় সেটা আর কি পাওয়া যায় না কিছু কিছু ওইটির ক্ষেত্রে। তো আসলে এখন ফেরদৌস ভাই তো বের হয়ে গেল, সুতরাং মানে আমাদের ট্রেনিং পারপাস আর কি আমরা এন্টার দিলাম না, মানে কোনো জাতি ইস্যু হলে রাপোর্ট দেওয়ার কেউ নাই, দ্যাটস আমরা এন্টার দিলাম না। তো আপনারা তো বুঝতে পারছেন টাইমটা আসলে চেঞ্জ করে দিলে এই জায়গায় আমাদের এই টাইমের উপর ডিপেন্ড করে লাস্ট রেজিস্টার টাইম এবং লাস্ট যে ডিরেজিস্টার টাইম সেটা আপনার শো করতো। তো ভাই বুঝে গেল? এখন যে কোন টাইমে আছে সেটা দেখাতে তো শো করা যাবে না? যাবে যাবে যাবে। এই যে দেখেন কারেন্ট টাইম দেখছেন, কারেন্ট টাইম 1970 সাল হয়েছে এবং আপ টাইম দেখতেছেন কতক্ষণ, 2 ঘন্টা যাবত আপনার ওইটা আপ আছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এখন গেল আমরা এই জায়গায় আমরা একটু ওয়েবে যাই, ওয়েবে আপনারা দেখে রাখেন, একটু ওয়েবে দেখে রাখলেন। এই যে হ্যালো, কোন হ্যাঁ, মডেলের বলেন। জি ভাই, আমার একটা জিনিস জানার ছিল যে জি শিওর শিওর। একটা ফোনে আমার জি। যে কোনো ক্লায়েন্ট থাকুক না কেন, মাল্টিপল ক্লায়েন্ট থাকে, হ্যাঁ,
হ্যাঁ। তখন আমরা আমাদের একটা ক্লায়েন্টের ম্যাক্স সিরিয়াল নাম্বারটা আছে। হুম। তখন আমার যা হতে পারে না যে আমি ক্লায়েন্টের কি অবস্থা আছে বা সে ম্যাক দিয়ে চেক করবো, ম্যাক দিয়ে ট্র্যাক করে দেখবো যে ডিবি কত বা কিভাবে ওই কমান্ড গুলো কি আমি দেখতে পারি না, কিভাবে দেখা হয় এটা এটা তো কমান্ড দেখেন নাই। আপনাদের, মানে আপনারা তো খেয়াল করেননি ক্লাস, ঠিক আছে? এই জায়গায় কিন্তু দেখানো হয়েছে আপনাদেরকে। এই যে দেখেন আমি কি দেখালাম, ফার্স্টে আপনি যে জিনিসটা বললেন সেটার জন্য তো ওইটাই দেখালাম আপনাদের এতক্ষণ, যে আমরা ফার্স্ট থেকে পনে ঢুকি। আপনি তো জানেন আপনার কোন ক্লায়েন্ট কত নাম্বার পনে, ঠিক আছে? আপনার পনে ঢুকি। ফোনে। আমি 1 নাম্বার পনে ঢুকলাম, তারপর দেখলাম যে জি। অ্যাক্টিভ ওয়েন্যু দিয়ে সার্চ দিলাম। এখন আপনার তো ম্যাকটা তো আপনি জানেন, ম্যাকটা দিলে হ্যাঁ, আপনি ম্যাকের সাথে মিলে দেখলেন এই যে ওকে ফাইন, এটা কত নাম্বার ওয়েন্যু? 1 নাম্বার ওয়েন্যু, 1 নাম্বার পনের 1 নাম্বার ওয়েন্যু, রাইট? জি। এখন আপনি এই যে আপনি লেজারটাও পেয়ে গেলেন, পাইলেন? বুঝতে পারছেন? হ্যালো? বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি চাইলে পোর্টও দেখতে পারবেন, আপনার মানে যে অন্য ল্যান্ড পোর্ট আপ আছে না ডাউন আছে সেটাও আপনি দেখতে পারবেন। আমি আবার দেখাই এই জায়গায়। একটু আহ, এই যে আপনি এই কমান্ড দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ওইনুর ল্যান্ড পোর্ট আপ আছে না ডাউন আছে, সেটা আপনি দেখতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কমান্ড আপনি চালালেন, আমি তো আসলে ওর একবার দেখে তো মনে রাখতে পারবো না, ঠিক না? তো আপনাদেরকে ওই কমান্ড লাইন আপটা আপনাদেরকে দেওয়া হবে, ওই ফাইল আপনাদের সাথে শেয়ার করা হবে, যাতে মানে আপনারা তো এখন যে টাইপ করলে মনে থাকবে না আপনাদের। আমি জাস্ট দেখাই দিলাম আসলে কি কি ফাংশন কিভাবে আপনারা একটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো মেইন জিনিস। কারণ জি। কনসেপ্টটা ক্লিয়ার না হলে, কারণ এক এক ব্র্যান্ডের তো আসলে কমান্ড লাইন আপ মুখস্থ করে কোনো লাভ নাই আপনারা যদি নিজেরা কমান্ড লাইন আপ অ্যাক্সেস করতে না পারেন। কারণ তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি এক এক ব্র্যান্ডের এক এক কোয়ালিটিতে যখন কাজ করতে যাবেন, আপনি নতুন একটা ব্র্যান্ড আসছে আপনার সামনে, আপনি তখন কিভাবে কাজ করবেন, সেটা কিভাবে আপনি সেটা কমান্ড লাইন আপ বের করবেন? আপনার নিজের যদি সেন্স থাকে, হ্যাঁ ওকে এভাবে একটার পর একটা এটার পর এটা আসে, এই কমান্ড লাইনের পর এই লাইন আসতে পারে, সেটা আপনি সেন্স করতে পারলে সেই তখন আপনি কনফিডেন্টলি কাজ করতে পারবেন। এই জায়গায় আপনাদের মেইন পারপাসটা হলো ট্রেনিং এর, যে যাতে আপনারা অ্যাসেস করতে পারেন যে হ্যাঁ কনফিগার করতে গেলে কোনটার পর কোন স্টেপটা আমার যাইতে হবে, কোনটার পর কোন রাস্তায় আমার হাঁটতে হবে, দ্যাটস দ্য থিং। দেখতে পাচ্ছেন এই আচ্ছা, যে ল্যান্ড পোর্টটাও ডাউন আছে। বলেন। হ্যালো। জি জি বলেন। আচ্ছা, আমরা কি স্কেল নিয়ে ছাড়া অন্য কোনো উপায়ে কনফিগার করতে সেটাই পারি? সেটাই দেখাচ্ছি, সেটাই দেখাচ্ছি, ওয়েব দিয়ে আর কি, মানে সেটাই দেখাচ্ছি। আইপি দিয়ে। সেটা মানে সুবিধা হতো আর কি। এটা তো অনেক মানে হার্ড প্রসেস আর কি, এটা একটু মনে হয় করতে।
আপনারা কি আমার ওয়েব মানে ব্রাউজার দেখতে পারতেছেন? না ওকে, হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন ব্রাউজার? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ব্রাউজারে যে আমি আইপি টা হিট করলাম, ঠিক আছে, চলে আসলো। আসলো, হ্যাঁ। এখন এই জায়গায় আসলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ডিভাইসের টাইপ, এটা বায়োস কত আছে, ফার্মওয়্যার ভার্সন কত আছে, সিরিয়াল নাম্বার কত, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, কারেন্ট টাইম সবই দেখতে পাচ্ছি আমরা। সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস দেখতে পারলাম, গেল। হ্যাঁ, এই জায়গায় গেলে আমরা দেখতে পারতেছি যে কোন পোর্ট আপ আছে, কোন পোর্ট ডাউন আছে। এই জায়গায় 1 নাম্বার পোর্ট আপ আছে, 1 নাম্বার পোর্ট ডাউন আছে, আর বাকি সবগুলা ডাউন আছে। 1 নাম্বার পোর্ট আপ আছে, এটা 1G ক্যাপাবিলিটি পোর্ট, কিন্তু আপ আছে আপনার 100 এ, গেল। এখন আপনার আমরা এই জায়গায় দেখি 1 নাম্বার পনে একটা ওইনো আছে, সেটা কানেক্ট আছে, তার ম্যাক অ্যাড্রেস এটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এখন অপটিক্যাল স্টেটে গেলে আমরা লেজার দেখতে পারবো। লেজার দেখতে গেলে আমরা এই জায়গায় পনের লেজার দেখবো, পনের, এই জায়গায় শুধু পনের লেজার দেখাচ্ছে। 1 নাম্বার পনে একটা মডুলার লাগানো আছে, সেখানে +9.1 লেজার আপনার ট্রান্সমিট হতেছে। ম্যাক অ্যাড্রেস দেখতে পারবো আমরা এই জায়গায় যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে, কারণ আমাদের তো আসলে ম্যাক অ্যাড্রেস গুলো কোথা থেকে আসছে। এটা আসার কারণ হলো যে এটা কিন্তু ওইনোর ম্যাক না, এটা হলো আপনার 1 নাম্বার ভিলেন দিয়ে যা যা কানেক্টেড তার ম্যাক আসতেছে। 1 নাম্বার পোর্ট দিয়ে হয়তো বা এই আহ যে ওএলটিটা যে রাউটার সাথে কানেক্টেড আছে, সেই রাউটারের থ্রু এই যে 1 নাম্বার ভিলেন দিয়ে সেই ম্যাক গুলো আপনার আসতেছে। এবং দেখেন সবগুলো আসতেছে হলো আপনার 1 নাম্বার আপলিঙ্ক পোর্ট দিয়ে। 1 নাম্বার আপলিঙ্ক পোর্ট মানে যেটা দিয়ে আমাদের রাউটারের সাথে কানেক্টেড। এখন বেসিক কনফিগারেশনের ভিতরে আছে কি, হোস্ট নেম আছে, নামটা, হ্যাঁ। ক্লক ম্যানেজারের ভিতরে আমরা টাইমটা সেট করতে পারি, টাইমটা আমরা চেঞ্জ করতে পারি। এই জায়গায় জোন আছে, ম্যানুয়ালি আমরা সাল দিলাম, টাইম দিলাম, দিতে পারি। আবার আমরা যে এনটিপি সার্ভার, সে সার্ভার আইপিটা দিয়ে দিলেও কিন্তু আমাদের জায়গায় টাইমটা আপডেট করবে। হ্যাঁ, এখন আমরা ইকোন ইন্টারফেস কনফিগে গেলাম। এই জায়গায় নো ওয়েন অথেন্টিকেশন আছে, ম্যানুয়াল অথেন্টিকেশন আছে, ম্যাক অথেন্টিকেশন আছে, লয়েড অথেন্টিকেশন আছে। এই জায়গায় জিনিসটা কি, নো ওয়েন অথেন্টিকেশন মানে এই জায়গাতে আমরা কোনো আমরা চেঞ্জ করতে দিচ্ছি না, বাই ডিফল্ট যে অথেন্টিকেশন মেথড আছে সেই অনুযায়ী অটোমেটিক এই জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে। ম্যানুয়াল অথেন্টিকেশন দিলে আমরা এই জায়গায় ম্যানুয়ালি আমাদের অ্যাড করা লাগতো। আবার আমাদের ইপন পোর্ট অ্যাক্টিভিটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট গুলো কি আপ আছে না ডাউন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পোর্ট ওইনো রেজিস্টারের ভিতরে আমরা দেখতে পারি যে এই জায়গায় ডিটেলসে যাই, আমরা ডিটেলসে গেলে এই জায়গায় ওইনোর ম্যাক আছে, চাইলে যদি আমরা চাই ডিলিট করতে, সেটা আমরা কিন্তু এই জায়গায় ডিলিট করতে পারবো। এবং এটা আপ আছে 31 মিনিট যাবো। হ্যাঁ, ম্যাক বাইন্ডারের জায়গায় গেলে আমরা ডিটেলস যদি যাই, ডিটেলসে গেলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ম্যাকটা কানেক্টেড আছে, সেটাও আমরা ম্যাকটা ডিলিট করার পর ডিলিট দিলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওইনো কনফিগারেশনের বিরুদ্ধে ওইনো ইন্টারফেস কনফিগারেশনে যদি আমরা যাই, ওইনো ডেসক্রিপশনে গেলাম, এই জায়গায় কিন্তু 1 নম্বরের জন্য আমরা ডেসক্রিপশন দিতে পারতেছি। ওইনো পোর্ট সিকিউরিটি যদি আমরা যাই, এই জায়গায় ম্যাক ফিল্টারেশন এনেবল ডিসেবল করতে পারি। কিন্তু আমরা তো আসলে কোনো ম্যাক ডিসেবল করবো না, কারণ আমরা তো ক্লায়েন্ট এন্ডের ডিভাইসে চেঞ্জ করতেই পারে, সেক্ষেত্রে যাতে ইস্যু না হয় সেক্ষেত্রে আমরা এটা ওপেন রাখতেছি। এই জায়গায় আমরা ল্যান্ড পোর্ট দেখতে পারি, ওইনো, হ্যাঁ, ওইনো ল্যান্ড পোর্ট দেখতে পারি। ওইনো ল্যান্ড পোর্টে দেখেন ওই যে ইউনিপোর্ট মানে হলো এই যে 1 নাম্বার পোর্ট, এটা ডিটেইলস দেখতে পারি। চাইলে আমরা কি আছে, ট্যাগ আছে 1000 ভিলেন দিয়ে এটা ট্যাগ করা আছে। আপনারা দেখছি যখন কনফিগার করছি, আর যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে অন্য একটা ভিলেন দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। গেল, এই যে দেখি এখন যদি আমরা যাই, যে আমরা দেখতে পাবো ভিলেন চেঞ্জ করতে, ওইনো কনফিগার করার জন্য যে ভিলেন আছে সেটা আমরা এই জায়গায় দিই। হ্যাঁ, ওই ইউনিপোর্ট লুপ ব্যাক ডিটেক্ট, এই লুপ ব্যাকের কথা কিন্তু বলছিলেন যে লুপ ইস্যু, এই জায়গায় কিন্তু আমরা লুপ ব্যাক ডিটেক্ট অন করে দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি, ঠিক আছে। সাধারণত আমরা দিয়ে দিব যাতে আমাদের ক্লায়েন্ট সাইডে যদি কোনো লুপ হয় সেটা যাতে স্প্রেড না করে। এই জায়গায় ওইনোর আপনার স্প্যানিং ট্রি এনেবল করা আছে। আপনার স্ট্যাটিক ম্যাক যে কনফিগ, হ্যাঁ, ওইনোর সাইডে যে পোর্টে, এই জায়গায় যদি আমরা এই জায়গায় কোনো ম্যাক নেই, কারণ হলো কি আমাদের ওইনোর সাইডে ল্যান্ড সাইডে কোনো ডিভাইস কানেক্ট করা হয় না এখন পর্যন্ত। ওইনো তো আমরা মাত্র কনফিগার করলাম, আপ করলাম, এটার সাইডে কোনো আমরা এখনো কোনো ডিভাইস কানেক্ট না করার কারণে কোনো ম্যাক এই জায়গায় আসে না। অ্যাডভান্স কনফিগের ভিতর আপনাদের পোর্টে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন, কোন পোর্টের কি নাম, মানে
হতে পারে যে এটা হোম রাউটারের সাথে কানেক্টেড, হোম দিতে পারেন, এটা কর্পোরেট রাউটারের সাথে কানেক্টেড, এটা কর্পোরেট দিতে পারেন। লাইক পোর্ট কনফিগারেশন যদি আমরা যাই, সেখানে কিন্তু আমরা স্পিডটা ম্যানুয়ালি 110 করতে পারতেছি, অটো করতে পারতেছি, আমরা চেঞ্জ করতে পারতেছি, ডুপ্লেক্স রাখতে পারি, হাফ করতে পারি, ফুল করতে পারি। এই জিনিসটা আমাদের কিন্তু অপশন আছে। আবার পোর্টটা আমরা ডিসেবল এনেবলও করতে পারি এই জায়গায়। গেল ভিলেন কনফিগারেশনের ভিতর গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় যদি আমরা 100 ভিলেনে যাই, 100 ভিলেনটা দিতে, সেখানে কিন্তু আমি এই জায়গায় চুজ করে দিতে পারতেছি যে এই জায়গায় 1 নাম্বার পোর্টটা ট্রাঙ্ক হবে না অ্যাক্সেস হবে, প্লাস হলো যে আপনার এই জায়গায় ডিফল্ট ভিলেন 1 থাকবে না অন্য ভিলেন, মানে ম্যানেজ ভিলেনটা চেঞ্জ করতে গেলে আমরা সেটাও চেঞ্জ করার পরে এই জায়গায় অ্যালাউ করতে পারি। এই এই জিনিসগুলো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিলেন যে 100, সে কিন্তু আপনার সবগুলো পোর্টই সে অ্যালাউ করা আছে। ভিলেন ইন্টারফেসে যদি আমরা যাই, আমাদের 1 আর 2, 1 এর ভিতরে দেখেন আইপি দেওয়া আছে, 2 এর ভিতরে আমরা কোনো আইপি ক্রিয়েট করছিলাম, বাট কোনো আইপি দেই নাই। 1 এর ভিতরে দেওয়ার পরে দেখেন ম্যানুয়াল কনফিগ আছে, আমরা ডিএসসিপি তে কনফিগ করি নাই, ম্যানুয়ালি করছি। আইপি বসানো হয়েছে, মাস্ক বসাই দিচ্ছি, সেকেন্ডারি বা সেকেন্ডারির পরে যে টারশিয়ারি আইপি সেটা আমরা দিইনি, সেকেন্ডারি শুধু প্রাইমারি আইপিটাই আমরা ইউজ করছি। এই জিনিসটা গেল। আবার আপনার এই জায়গায় যে এসিএল খুবই দরকারি জিনিস। হ্যাঁ, তো এসিএল করার ক্ষেত্রে আপনাদের মনে করেন যে আহ যে অ্যাক্সেস লিস্ট, যাতে আপনার বাইরে থেকে যাতে কোনো কিছু, মানে আপনার নেটওয়ার্কের নির্দিষ্ট লিমিটেড আইপির বাইরে থেকে কোনো হিট করলে যাতে করতে না পারে, সেটা আপনারা এই জায়গায় কনফিগার করতে পারবেন। ধরেন আমি একটা এসিএল নাম দিলাম টেস্ট অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এটাকে আমার এই জায়গায় আমি লিখে যাওয়ার পরে সোর্স আইপি পারমিট, আমি চাই যে এই আর কি পারমিট হবে, তো সেটার ক্ষেত্রে আপনার সোর্স আইপি এনি হতে পারে। আবার আমি যদি চাই যে না স্পেসিফিক আইপি হবে, শুধু এই আইপি রেঞ্জ থেকে আমার এই জায়গায় এই ওয়েলটিতে ঢুকতে পারবে, সেক্ষেত্রে আমি একটা আইপি অ্যালাউ করে দিলাম, সেটার মাস্ক আমি অ্যালাউ করে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলে শুধুমাত্র ওই আইপি থেকেই আসতে পারবে। কিন্তু তার এগেনস্টে আবার আমার একটা ডিনাই রুলও দেওয়া লাগবে। ডিনাই দেওয়ার পরে এনি দিলে আমার মনে করেন যে ওই আইপি বাদে বাকি সব আইপি আপনার আনরিচেবল থাকবে। দ্যাটস দ্য পসিবল, বুঝতে পারছেন? আর ম্যাক অ্যাক্সেস লিস্টের ক্ষেত্রে ওই যে ওই সেম ওই জায়গায় আইপি দিয়ে অ্যাক্সেস ছিল, এই জায়গায় আমরা ফিল্টার করব ম্যাক দিয়ে। হ্যাঁ, আমরা ধরেন যে জায়গায় নাম দিলাম টেস্ট, নাম দিলাম, নাম দেওয়ার পরে টেস্টের ভিতরে যে আমরা এডিট করবো, এডিট যে আমরা এই জায়গায় ধরে দিব সেম পারমিট। এনির জায়গায় আমরা মনে করেন যে স্পেসিফিক ম্যাক ধরে দিলাম, যে এই ম্যাকের বাইরে অন্য কোনো ম্যাক থেকে আসলে অ্যাকসেপ্ট করা হবে না। আবার দেন আরেকটা তৈরি করবো ডিনাই রুলস দিয়ে, ডিনাই দিয়ে সব এই ম্যাকের বাইরে অন্য কোনো ম্যাক ছাড়া সব ম্যাক ডিনাই হবে। দ্যাটস দ্য সিস্টেম। আপনারা সিস্টেম ম্যানেজারের ভিতরে গেলে আপনারা ইউজার ম্যানেজ করতে হবে, আপনাদের ইউজার ক্রিয়েট করতে হবে, রাইট? ইউজার ক্রিয়েট করার জন্য আপনারা নতুন মনে করেন যে একটা গ্রুপও খুললাম আমরা, ধরেন যে নতুন একজনের নাম দিলাম, নেওয়ার পাসওয়ার্ড দিলাম আমরা 1 2 3, হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড দিলাম 1 2 3। হ্যাঁ, এখন পাঁচ গ্রুপ একটা ইম্পর্টেন্ট জিনিস। তার আগে আমাদের একটু দেখে আসি আমরা একটা জিনিস, সেটা হলো খেয়াল করেন ইউজার ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, পাঁচ গ্রুপ ম্যানেজার, অথেন্টিকেশন গ্রুপ ম্যানেজার, এই যে অপশনগুলো আছে তার মধ্যে আমাদের ইউজার ক্রিয়েট করার ক্ষেত্রে লাগবে হলো এই জায়গায় প্রথমে ইউজার পারমিশন দেওয়া আছে জায়গায় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, মানে এই জায়গায় আপনি সবকিছুই আপনার পারমিটেড থাকবে, এখানে কোনো কিছুই আটকানো হবে না। আর পাঁচ গ্রুপ ম্যানেজারের ভিতরে গেলে আমরা মনে করি যে একটা সরি, এই যে 5 গ্রুপে যাওয়ার দরকার নেই, আমাদের অথেন্টিকেশন গ্রুপে দেই, কারণ আমাদের অথেন্টিকেশন দরকার। হ্যাঁ, তো এখানে অথেন্টিকেশন গ্রুপের নাম দিলাম আমরা ধরেন একটা নেক্সট রাইট টাইম নাম 2, ডিভিশন অফ টাইম 1 দিই আমরা। হ্যাঁ, এই জায়গায় আসলে এই জায়গায় এইটা দিয়ে আসলে কি হয়, ডিভিশন ফর অল জিরোটা যাবে না, এটা এক্সপ্লেন করতেছি একটু পরে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, তো এখন এই জায়গায় যে মেইন বিষয়টা হলো আমি একটা গ্রুপ তৈরি করলাম, গ্রুপ করার পরে সেখানে আমি বললাম যে ম্যাক্স 9 বার ট্রাই করতে পারবে, এর বেশি ট্রাই করতে পারবে না, এবং ডিউরেশন ফর অল ট্রাই, যে কতক্ষণ সময়ের মধ্যে সে ম্যাক্সিমাম বার ট্রাই করতে পারবে, আমি সেটা কিন্তু এই জায়গায় দেখা দিতে পারি। এছাড়া আমাদের
হ্যাং করছে মেবি, মুভ করতেছে না। সরি, আসলে হ্যাং করছে, এই জন্য আমি আসলে এই অ্যাপ্লাই দিই না আসলে রিমোট ডিভাইসে, মানে আসলে বাট কেটে আবার আসছে, ভিডি কমে আসছে, ওয়েব আসছে। পেজে সেই পরিমাণ হ্যাং করে। হ্যাঁ হ্যাঁ, ওদের ওয়েব মানে অত ইয়া না। ইউজার ম্যানেজারে গেলাম, আমরা ইউজার গ্রুপ এই জায়গায় দরকার নেই আমাদের। হ্যাঁ, মানে বেসিক মানে আমাদের সাধারণত ইউজার দিয়ে পারপাস কি, ইউজার দিয়ে আমরা তাকে হয় রিড মোডে অ্যাক্সেস দিব অথবা তাকে আমরা রাইট মোডে অ্যাক্সেস দিব, রাইট। হ্যাঁ, আসলে সাধারণত কতবার ঢুকতে পারবে দিনের মধ্যে এই ধরনের আসলে ফিল্টার আমরা দেই না, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম ওটা আসলে প্র্যাকটিক্যালি আমরা আসলে ইউজ করি না। তো এখন ধরেন যে আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, সরি একটা ইউজার গ্রুপ ক্রিয়েট করলাম, নাম দিলাম আমরা সাপোর্ট নামে দিলাম, সাপোর্ট নাম দিলাম, এই জায়গায় আমরা দিয়ে দিলাম লিমিটেড ইউজার। ঠিক আছে, লিমিটেড ইউজার দিয়ে এই জায়গায় আমি অ্যাপ্লাই দিলাম। হ্যাঁ, তো এখন এটা কারণে কি হলো, এই জায়গায় যদি আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, নতুন যদি একটা ইউজার ক্রিয়েট করি, সেক্ষেত্রে নাম দিলাম নেওয়াজ, পাসওয়ার্ড দিলাম 1234, পাসওয়ার্ড দিলাম 1234। হ্যাঁ, আপনার এই জায়গায় অথেন্টিকেশন গ্রুপের জায়গায় আমরা দিয়ে দিলাম সাপোর্ট, সাপোর্ট দিয়ে দিলাম অথর গ্রুপ, আমরা দিলাম সাপোর্ট। আমার কিন্তু ইউজারটা কি হয়ে গেল এই জায়গায় দেখেন যে এই যে নেওয়াজ নামে যে ইউজারটা আছে সে কিন্তু ঢোকার পরে সে কিন্তু কিছু রাইট করতে পারবে না, সে শুধু দেখতে পারবে, সে শুধু দেখতে পারবে, সে কিন্তু রাইট করতে পারবে না। তো এখন আমি আরেকটা ইউজার যদি ক্রিয়েট করতে চাই, ধরেন নাম মেহেদি নামে, আমি চাই মেহেদি রাইট করতে পারুক, মেহেদিকে আমরা চাই যে মেহেদি ইয়া করবে আপনার লিখতে পারবে, মানে রিসেট করতে পারবে যে কোনো কিছু। বারবার এক জায়গায় কি নাম ছিল একটু, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপের নাম হলো, ঠিক আছে ফাইন। এই জায়গায় যেহেতু আমাদের এই ভিডিও কমে আমাদের অ্যাডমিনের জন্য আর কিছু আমাদের অ্যাডমিনকে ধরায় দেওয়া লাগে না, এই জায়গায় আর ওই অপশন মানে ডিক্লেয়ার করা লাগে না। যদি আপনি রিড মোডে অ্যাক্সেস চান সেক্ষেত্রে শুধুমাত্র তাকে আপনার ধরায় দেওয়া লাগবে হলো যে এই যে আমরা নামে যে আমরা তৈরি করলাম, আমরা যে sorry, এই জায়গায় হ্যাঁ আমি যে তৈরি করলাম যে সাপোর্ট নামে যে একটা গ্রুপ তৈরি করলাম যেটাতে আসলে লিমিটেড ইউজার, সেটা আপনার কল করতে হবে যদি শুধু রিড মোডে চান। আর যদি আপনি চান যে না রাইট মোডে আমি দিব একজন ইউজার, যে মেহেদিকে আমি রাইট মোডে ইউজার দিলাম, সেক্ষেত্রে আমার আর দেখা দেওয়া লাগবে না, যদি আমি ইউজার ক্রিয়েট করি বাই ডিফল্ট সেটা রাইট মোডে অ্যাক্সেস পেয়ে যাবে। বাট অন্য ওয়েলটি গুলোতে কিন্তু আবার তেমন না, সেখানে আবার আপনার কিন্তু উল্লেখ করতে হয় যে সে রাইট মোডে পারমিশন দিবেন না রিড মোডে পারমিশন দিবেন, লাইক ব্যাপারটা। তো বুঝতে পারছেন আপনারা? হয়তো আমি অনেক ফাস্ট লাস্টের দিকে যে অনেক ফাস্ট করছি, কারণ আসলে অনেক রাত হয়ে গেছে তো কাভার করার জন্য আমি আসলে অনেক লাস্টের দিকে ফাস্ট হয়েছি, তার জন্য আমি সরি। কালকে তো আপনাদের বলা যায় কাইন্ড অফ পুরোটাই আপনাদের কি বলে ল্যাব, তখন হয়তো বা এত ফাস্ট হওয়ার প্রয়োজন হবে না। তারপর আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। তবে আর একটু সময় লাগবে আর কি। না না সমস্যা নেই, কালকে তো আমরা জিপন নিয়ে কাজ করব, বেসিক ফান্ডামেন্টাল যে এই যে আজকে যেগুলো দেখলাম সেগুলো কিন্তু কাইন্ড অফ সেমই, সাথে আর কিছু অ্যাড হবে, বুঝতে পারছেন? তো আমরা ক্লাস শেষে ক্লাসের ভিডিওগুলো পাবো না? হ্যাঁ পাবেন পাবেন, আপনারা পাবেন, কালকে ক্লাস শেষ হোক আপনাদের ফেরদৌস ভাই একবারে সবগুলো দিয়ে দিবে আপনারা আমরা কি আপনাদের অফিসে গিয়ে সরাসরি ওয়েলডি কনফিগার করতে পারবো? বুঝিনি।
যে আমরা এতবার টেকনোলজিতে গিয়ে কি সরাসরি আপনার মাইক্রো কি বলে ওএলপিটা কনফিগার করতে পারবো সেটা ল্যাবে গিয়ে? মানে ফেরদৌসের সাথে কথা বলে ভালো হয়। আচ্ছা আমি আসলে এই ব্যাপারে বলতে পারতেছি না। ফেরদৌস ভাই যেহেতু মানে মানে এতবার আর কি উনি মানে ম্যানেজমেন্ট, সুতরাং উনি ভালো জানেন আসলে আপনারা কি করতে পারবেন কি করতে পারবেন না। তো আজকে এখানেই শেষ করি, হ্যাঁ? ভাই কালকে- জি, কনফিগার সম্পর্কে আবার দুই তিনটা কোশ্চেন ছিল। জি জি হ্যালো বলেন ভাই, বলেন বলেন।